শুভ অপরাহ্ন। সকলকে স্বাগত জানাচ্ছি সেন্টার ফর ইন্টারন্যাশনাল অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন কর্তৃক আয়োজিত এডিআর ডিসকাশনের তৃতীয় পর্বে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজিত হচ্ছে এডিআর নিউজ ও ওডিআর টিভি কর্তৃক। আমাদের অনুষ্ঠানটিতে সার্বিকভাবে মিডিয়া পার্টনার হিসেবে আছে এডিআর নিউজ ও ওডিআর টিভি। প্রিয় দর্শক, সমগ্র অনুষ্ঠান জুড়ে সঞ্চালক হিসেবে আপনাদের সাথে আছি আমি ভাইসরয় মেহনাজ অবন্তী হুদা, মিডিয়েটর ও সহযোগী কৌশলী সিআইএডিআর। সিআইএডিআর প্রথম ও একমাত্র সংস্থা হিসেবে অনলাইনে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশে এক নবযুগের সূচনা ঘটায় 2018 সালে। অভিজ্ঞ, দক্ষ ও মেধাবী কৌশলীদের সমন্বয়ে অনলাইনের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে আইনি সমস্যার বাস্তবসম্মত সমাধানের এক ব্যতিক্রমী নজির স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। প্রিয় দর্শক, এডিআর ডিসকাশনে আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও সালিসি আইন। আমরা জানি স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকাংশিক বৈদেশিক বিনিয়োগের উপর নির্ভরশীল এবং বাংলাদেশও কিন্তু এর ব্যতিক্রম নয়। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বৈদেশিক বিনিয়োগের জন্য একটি পছন্দের গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। তবে কোভিড-19 মহামারীর ফলে বৈশ্বিক অর্থনীতিতে এক চরম অস্থিতিশীলতা বিরাজ করছে এবং বিভিন্ন খাতে বিনিয়োগের অনিশ্চয়তা অর্থনীতিকে থমকে দিচ্ছে। এই অস্থিতিশীলতা অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতিতে একটি ধস নেমে আসবে, যা কখনোই কাম্য নয়। ফলে কোভিড-19 ও এর পরবর্তী সময়ে অর্থনীতিকে সচল রাখার জন্য রাষ্ট্রসমূহের বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত কৌশলগত পদক্ষেপ গ্রহণের উৎকৃষ্ট সময় এখনই। আর এ প্রেক্ষিতেই বাংলাদেশের কোভিড-19 ও পরবর্তী অর্থনৈতিক অনিশ্চয়তাকে কাটিয়ে তোলার জন্য একদিকে যেমন প্রয়োজন বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রসমূহকে সম্প্রসারিত করা, ঠিক তেমনি ভাবে অন্যদিকে প্রয়োজন সতর্কভাবে জাতীয় স্বার্থ সংরক্ষণ। আর এ দুই বিবেচনায় নিয়েই ভবিষ্যতে সম্পাদিত বৈদেশিক বিনিয়োগ চুক্তি সমূহে বিষয়গুলো প্রতিফলিত হওয়া প্রয়োজন বা কি ধরনের সংস্কার প্রয়োজন তা নিয়ে উন্মুক্ত আলোচনা করবেন আমাদের আজকের আলোচকবৃন্দ। এর পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া, এ সংক্রান্ত বিদ্যমান আইন এবং ইক্সিট সহ বিবেচিত আন্তর্জাতিক ফোরাম সমূহে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় করার প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ আজকের আলোচনায় গুরুত্ব সহকারে স্থান পাবে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আইন অঙ্গনের প্রিয় মুখ ব্যারিস্টার অনিকার হক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ধন্যবাদ স্যার, আজকের আলোচনা অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ সিআইএডিআর। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন তরুণ আইনজীবীদের আদর্শ ব্যারিস্টার মারগুব কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকের আলোচনা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, অনিবার্য কারণবশত আমাদের আজকের অনুষ্ঠানের আরেকজন সম্মানিত অতিথি ব্যারিস্টার রাসনা ইমাম আমাদের সাথে যুক্ত হতে পারেনি। আমরা অত্যন্ত দুঃখিত। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করছি। আর আলোচনার বিষয়বস্তু সম্পর্কিত আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করার মাধ্যমে। আলোচনার শুরুতেই আমরা চলে যাচ্ছি ব্যারিস্টার অনিকার হকের কাছে। স্যার, যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও সালিসি আইন, শুধু প্রথমে জেনে নেওয়া প্রয়োজন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগ বলতে কি বোঝায় এবং কোন বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে যদি কথা বলতে হয়, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের বেসিক যে আইডিয়াটা সেটা হচ্ছে যে একটা বিদেশি কোনো দেশের অন্য কোনো কোম্পানি যদি বাংলাদেশে এসে বা আমার দেশের কথাই বলছি, বাংলাদেশে এসে যদি তারা ডাইরেক্টলি ইনভেস্ট করে, সেটাকে যদি বলা হয়। অর্থাৎ ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা কিরকম হচ্ছে যে তারা এখানে এসে মানে ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে গেলে তারা যেটা করতে পারে যে এখানকার একটা কোম্পানিতে হয়তো একটা শেয়ার কিনে নিচ্ছে বা কোনো কিছু, এক্স্যাক্টলি সেটা না করে যদি তারা এসে ডাইরেক্টলি নিজেরা একটা কোম্পানি তৈরি করে বা পুরো কোম্পানিতেই যখন তারা কি বলবো টেক ওভার যদি করে ফেলে, দেন উই ক্যান সে দ্যাট দিস ইজ একটা এফডিআই।
অর্থাৎ ফার্ম বা ইন্ডিভিজুয়াল যেটাই হোক না কেন, তারা যদি একটা অন্য দেশে এসে পুরো বিজনেস ইন্টারেস্টটাকে টেক ওভার করে, তখন জেনারেলি এটা কি বলবো, টেক্স প্লেস when investor establishes a foreign business operation or acquires the foreign business assets in a foreign company. বাট এটার সাথে পোর্টফোলিও ইনভেস্টমেন্টের অনেক রকমেরই ডিফারেন্স আমরা তৈরি করতে পারি। দ্য কি সেটা হচ্ছে যে investment made by one company into another which is located in another country. It is actively utilized in open market rather than closed market for investor. And এখানে যদি মনে করেন যেটা আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি যে horizontal, vertical, conglomerate types of FDIs. Horizontal সেটা হচ্ছে same type of business in another country. Vertical যেটা যে related but different, and conglomerate যদি হয় যে unrelated business venture. And কিভাবে বলবো, যে যদি একটা বড় এক্সাম্পল দিতে পারি যে অ্যাপল যেটা করেছে চায়নাতে করেছিল, বা আমাদের দেশে প্রচুর এরকম রয়েছে। সো দিস ইজ বেসিক্যালি হোয়াট ইজ এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যে দে আর কামিং হিয়ার অ্যান্ড দে আর ইনভেস্টিং ওভার হিয়ার। সো দিস ইজ ফ্রম মাই ভিউ পয়েন্ট. Margu, who's an expert on this, would be better equipped to answer this. ধন্যবাদ স্যার। মারগুপ স্যার, আপনি কি এখানে কিছু অ্যাড করতে চান? মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আমি যেটা বলতে চাচ্ছি হলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একটা দেশে অনেকভাবে আসতে পারে। যেমন অনেক ভাই যেরকম বললো যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ক্যান বি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন দ্য কান্ট্রি ইন দ্য ফর্ম অফ ক্যাপিটাল, মানে ক্যাপিটাল ইনজেকশন করে কোনো কোম্পানি ইনকর্পোরেট করে কোনো ডাইরেক্টলি কোনো, ফর এক্সাম্পল আমাদের ডিসপিউট গুলো যেগুলো নিয়ে এসেছে ওইগুলো রিলেটেডই বলি, যেমন মাইক্রো রিসোর্সেস বা সাইপেম, এই কোম্পানিগুলো এখানে পার্টিকুলারলি কোনো স্পেসিফিক কাজ করতে তারা ডিরেক্টলি এখানে ইনভেস্ট করেছিল। ফর এক্সাম্পল মাইক্রো করেছিল গ্যাস ফিল্ডে, সাইপেম করেছিল একটা পাইপলাইন নিয়ে। তো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অনেকভাবে আসতে পারে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ডেফিনেশন যেগুলো আছে যে বেসিক্যালি অ্যাট্রাক্টিং foreign investors, companies or investors of a different country to invest in Bangladesh or any other country, ওইটাই foreign direct investment বলা হয়। এবং এই foreign direct investment এই টার্মিনোলজিটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এখানে ক্যাপিটাল ইন্ট্রোডাকশন বা ক্যাপিটাল ইনজেকশন বা ইনভেস্টমেন্ট ফর্মুলেশন এবং প্রোটেকশন, এগুলো সব চলে আসে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের। যে একটা বাংলাদেশের মতো একটা দেশ যারা আমরা we are very open and inviting to foreign investment because আমাদের দেশ is still growing. We have a strong economy and we have an economy which is growing every year to year. Growth is extremely high. So এই জন্য এই sustainability of this growth is directly related to কতটুকু foreign direct investment আমাদের দেশে আসে। ধন্যবাদ স্যার। আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে পুরো অনুষ্ঠান জুড়েই শুনতে থাকবো এর বিস্তারিত সম্পর্কে। আমরা জানি যে বিদেশি বিনিয়োগগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ট্রিটি বা চুক্তির মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের পরবর্তী প্রশ্নটি থাকবে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এই চুক্তিগুলো কত প্রকার এবং কি কি, এবং এ সকল চুক্তি সম্পাদনের ক্ষেত্রে রাষ্ট্রসমূহ কোন বিষয়গুলো বিবেচনা করে থাকে। মারগুপ স্যার, আপনি যদি এ ব্যাপারে কিছু বলতেন। সো ফরেন ডিরেক্ট আমাদের এইখানে যে চুক্তিগুলো এরকম হয়, যেমন খুবই একটা কনসেপ্ট is very popular in this is bilateral investment treaty. Bilateral investment treaty is basically treaties which are executed between state to state. ধরেন একজন ইনভেস্টর ফ্রম let's say United States যখন তাদের ইনভেস্টার্সরা কোনো ফরেন কান্ট্রিতে ইনভেস্ট করবে, এই ইনভেস্টমেন্ট গুলো প্রোটেকশন দেওয়ার জন্য ইউনাইটেড স্টেটস অ্যাজ আ স্টেট কিছু স্টেপ নিয়ে থাকে। ওই স্টেপ গুলো কিভাবে হয়? এই ফর্ম গুলো হয় যে দে এন্টার ইনটু বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটিস উইথ আনাদার কান্ট্রি। যেমন আমাদের সাথে ইউনাইটেড স্টেটসের একটা বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি আছে। ওই ইনভেস্টমেন্ট ট্রিটির কন্টেন্টস গুলো যেগুলো থাকে, এটা হলো বেসিক্যালি অ্যাকর্ডিং প্রোটেকশন ওই ইনভেস্টার্স অফ বোথ দ্য কান্ট্রিজ। বাংলাদেশি ইনভেস্টার্স তারা যদি ইউনাইটেড স্টেটসে ইনভেস্ট করে, সেই তারা যে ফেভার গুলা বা যে অ্যাডভান্টেজ গুলো পাবে, ইকুয়ালি জানি ইউএস ইনভেস্টার্স যারা বাংলাদেশে ইনভেস্ট করবে তারাও জানি একই অ্যাডভান্টেজ গুলো পায়। টিপিক্যাল প্রভিশনস যেগুলো বায়োলাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি অ্যাক্রস দ্য স্পেকট্রাম থাকে, সেগুলো ধরেন থাকে হলো MFN, যেটা মোস্ট ফেভার্ড নেশনের একটা ক্লজ থাকে।
তারপর আপনার লোকাল এক্সজশনের কিছু ক্লজ থাকে, তারপর এগেইনস্ট এক্সপ্রোপ্রিয়েশনের একটা ক্লজ থাকে। এমএফএন ফর এক্সাম্পল যেটা ক্লজটা যেটা হলো যে মোস্ট ফেভার্ড নেশন, যে আপনি অ্যাজ আ কান্ট্রি অন্য কোনো নেশনকে যে বা অন্য কোনো নেশনের ইনভেস্টরকে যে ফ্যাসিলিটি দিচ্ছেন ওই ইকুয়াল ফ্যাসিলিটি আপনার এই বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটির যে কাউন্টার পার্ট আছে যে দেশটা আছে তার ইনভেস্টরকেও দিতে হবে। এটা হলো মোস্ট ফেভার্ড নেশন। আরেকটা হলো ন্যাশনাল ট্রিটমেন্ট, যেটা বলা থাকে যে আপনি আপনার দেশের যে ইনভেস্টরদের বা আপনার দেশের যে কোম্পানি বা যে ইনভেস্টর বেসিক্যালি যাদেরকে যেই অ্যাডভান্টেজ গুলো দিয়ে থাকেন আপনি সেম অ্যাডভান্টেজ আপনি এই ফরেন ইনভেস্টরকেও দিবেন। এটা বেসিক্যালি bilateral investment comes in the form of a guarantee. It's basically a treaty which has a legal binding on the country to follow the treaty. আরেকটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমাদের এই আজকের ডিসকাশনের সাথে রিলেটেড, ডিসপিউট রেজলিউশন সলিউশন। নর্মালি বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি দ্বারা যেটা করা হয় যে এখানে একটা কনসেন্ট দেওয়া হয় যে ইন কেস অফ এনি যদি ইনভেস্টমেন্ট ডিসপিউট হয়ে থাকে এখানে ডিসপিউট রেজলিউশনটা কিভাবে রিজলভ করা হবে একটা ডিসপিউট ওইটা চলে আসে। ডিসপিউট রেজলিউশন আমরা যেটা ইউজুয়ালি দেখে থাকি এবং এই আজকের ডিসকাশনে আমি যেটা দেখলাম, যেটা আই ফিল যেটা রিপিটেডলি আসবে হলো যে ইনভেস্টমেন্ট স্টেট ডিসপিউট। ইনভেস্টমেন্ট স্টেট ডিসপিউটের যে কনসেন্ট, যেমন আমরা সবাই জানি যে আরবিট্রেশন যখন করা হয় এখানে বোথ পার্টিজের একটা কনসেন্ট থাকতে হয়, যে বোথ দ্য পার্টিজ ফর এক্সাম্পল ইনভেস্টর অর আ স্টেট, যে কোনো পার্টিজ বোথ দ্য পার্টিজ হ্যাভ টু গিভ আ ইনফর্মড কনসেন্ট দ্যাট তারা এই ডিসপিউটটা রিজলভ করবে ইন দ্য ফর্ম অফ ইন বাই ওয়ে অফ অ্যান আরবিট্রেশন। ইউজুয়ালি বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটিতে যেটা দেওয়া থাকে যে এখানে এক্সিড যেটা বলা থাকে যে ইনভেস্টর স্টেট সেটেলমেন্ট, সেন্টার ফর ইনভেস্টর স্টেট সেটেলমেন্ট ডিসপিউট, এক্সিডে যেটা বলা থাকে হলো যে এক্সিড ইজ আ ফোরাম ওয়্যার এই ইনভেস্টমেন্ট স্টেট ডিসপিউট গুলো রিজলভ করা হয়। তো এই বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটিতে যেটা থাকে হলো যে এক্সিডের যে জুরিসডিকশনে কনসেন্টটা এই বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি দ্বারা দিয়ে থাকে। যেমন আমাদের ইউনাইটেড স্টেটস বাংলাদেশ বিআইটি বলতে বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটিতে এরকম একটা কনসেন্ট অলরেডি দেয়া আছে বোথ দ্য স্টেট। ওই কনসেন্টটা ইউজ করে ফর এক্সাম্পল পার্টিস ক্যান গো ইনটু এক্সিড তাদের ডিসপিউটটা রিজলভ করতে। আরো মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটিও আছে, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি দ্বারাও এই কনসেন্ট গুলা দেয়া থাকে। যেমন বায়োল্যাটারাল তো স্টেট টু স্টেট, মাল্টিল্যাটারাল হলো মোর দ্যান ওয়ান স্টেট যখন তারা একসাথে একটা ইনভেস্টমেন্ট ট্রিটি সাইন করে থাকে, এগুলো হলো মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি। ধন্যবাদ স্যার। আমরা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ট্রিটি গুলো সম্পর্কে জানলাম। এ পর্যায়ে আমরা চলে যাব ব্যারিস্টার অনিক স্যারের কাছে। আপনার কাছে জানতে চাইবো হোস্ট স্টেট অর্থাৎ যে দেশে বিনিয়োগ করা হচ্ছে নিজস্ব স্বার্থ রক্ষাতে সেই দেশের কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? একটা ইন্টারেস্টিং জিনিসের কথা বলি যে বাংলাদেশে এই ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে অনেক রকমের জিনিসই হয়, অ্যান্ড আমরা দেখেছি যে বেশিরভাগ সময় যারা আসছেন তারা এখানে তো টাকা নিয়ে ইনভেস্ট করে যাচ্ছেন, তাদেরও একটা প্রোটেকশনের ব্যাপার থেকে যে তারা যে আমাদের এখানে ইনভেস্ট করবেন তারা কিভাবে প্রোটেক্টেড থাকবেন, বাট অ্যাট দ্য সেম টাইম যে তারা এখানে এসে যদি শুধুমাত্র তাদের বেনিফিটটা নিয়ে চলে যান, আমাদের যদি কোনো সুবিধা না হয় তাহলে কিন্তু দ্যাট বেসিকলি কি বলবো যে ডাজন্ট হেল্প অ্যাট অল। আমাদের ইকোনমি থেকে বলি বা যেখানেই বলি সেটার কোনো হেল্প হবে না। সো অ্যাজ এ রেজাল্ট কিছু কিছু জিনিসে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয় যে দে ট্রাই টু গিভ সাম সর্ট অফ প্রোটেকশন, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি তাদেরকেও প্রোটেকশন দেওয়া হয় এবং আমাদের নিজেদেরকেও প্রোটেকশনটা নেওয়া হয়। অর্থাৎ ইনভেস্টরের প্রোটেকশনটা যেমন ইম্পর্টেন্ট সেরকম একই সাথে আমাদের নিজেদেরটাও ইম্পর্টেন্ট। তো প্রথমত যেটা থাকতে হয় সেটা হচ্ছে যে একটা টাকা মানে ফার্স্ট জিনিসটা যেটা ইনভেস্টমেন্টটা যেটা করছে সেটা রিটার্নটা কিভাবে হবে সেটার একটা দেখার ব্যাপার থেকে যায়। যদিও আমাদের দেশে উই হ্যাভ অ্যালাউড 100% বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে অ্যালাউড রয়েছে, কিন্তু উই হ্যাভ মেড সার্টেন থিংস যে কিছু কিছু জিনিসের বেলাতে আমরা একটা বাংলাদেশের ক্ষেত্রে আমি বলছি যে 4টা সেক্টরে একদম বলেই দিয়েছেন যে এইগুলোতে কখনোই আমরা তাদেরকে কোনো বিদেশি ইনভেস্টমেন্ট নিব না। আর্মস, অ্যামুনিশন অ্যান্ড ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি, এটা শুধুমাত্র গভর্নমেন্ট। Forest plantation, mechanized extraction within the bounds of reserve forest, that is exactly should government korte parbe. Production of nuclear energy and security printing,
এই চারটা ছাড়া বাকি সবকিছুতে উই হ্যাভ অ্যালাউড যে তারা যেন এসে করেন। এখন বাংলাদেশ গভর্নমেন্টের বা বাংলাদেশের লোকজনের কি বলবো, আমাদের সিকিউরিটির জন্য যেটা করা হয় যে এখানে যদি করতে চাই যে নাম্বার ওয়ান উই হ্যাভ আওয়ার ল ওভার হিয়ার, এবং আমাদের এখানে একটা অথরিটি আছে যেটাকে আমরা বলি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে বিডা। They are the authority who is tasked with promoting and supervising the private investment, foreign investment and everything. এছাড়াও ইপিজেড গুলো রয়েছে, ইকোনমিক জোন অথরিটি রয়েছে, এরাও বিভিন্ন রোলে এখানে আসছে। এখন একটা যেটা ব্যাপার রয়ে গেছে সেটা হচ্ছে যে এদের প্রোটেকশনের ব্যাপারে অনেক আগে একটা কেস হয়েছিল। আমার আর মার্গু উই আর ফ্রম দ্য সেম চেম্বারস, আমরা একই চেম্বারে একসময় কাজ করতাম। সেই চেম্বার থেকে কেসটা হয়েছিল রফিকুল হক স্যারের চেম্বারে। সেখানে সেই জাজমেন্টে বলা হয়েছিল যে তখন যে একটা ছিল বিওআই, বাংলাদেশ বোর্ড অফ ইনভেস্টমেন্টের যে আইনটা ছিল, যে দ্যাট ল উইল প্রিভেল ওভার এভরিথিং বিকজ দ্য ফরেন ইনভেস্টমেন্ট ইজ স্যাক্রোস্যান্ট অ্যান্ড সেটাকে কোনোভাবেই আমরা টাচ করতে পারবো না। ইন্টারেস্টিংলি ইনাফ এই ইস্যুটাকে যখন সামনে আসলো তখন আরেকটা কেসে, এটাতে আই ওয়াজ ইনভলভড ইন মাই ক্যাপাসিটি, প্রবাবলি তখন মার্গু ওয়াজ স্টাডিং ইন ইংল্যান্ড, দ্যাট ওয়াজ 21 টিভির কেস। এবং তার সাথে সাথে আরেকটি কেসে জাস্টিস মোহাম্মদ ফজলুল করিম পরবর্তী চিফ জাস্টিস হয়েছিলেন, তিনি এটা যেটাতে বললেন প্রথম, সেটা হচ্ছে একটা কোরিয়ান কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করেছিল পোর্টের ব্যাপারে, পোর্ট অথরিটিতে, এবং সেখানে যখন হলো এবং সেম প্রিন্সিপালটা আবার অ্যাডাপ্ট করলেন 21 টেলিভিশন কেসে। সেখানে বলা হলো যে এই ফরেন কোম্পানিরা যারা আসছে তারা কেউই এখানে কি বলবো চ্যারিটি করতে আসছে না, তারা হচ্ছে সর্ট অফ লাইক ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন আমাদের এখানে এসে তাদের ব্যবসা করেছিল, তারাও এখানে ব্যবসার জন্য আসছে। সো তাদের জন্য যেটুকু প্রোটেকশন আমরা দিব, সিমিলার প্রোটেকশন আমরা দিব হচ্ছে আমাদের নিজেদের দেশকে বা আমাদের নিজেদের দেশের শেয়ার হোল্ডারদেরকে অ্যান্ড স্পেশালি গভর্নমেন্টকে। অ্যান্ড হোয়াট আর দিস প্রোটেকশনস? ফার্স্ট অফ অল, যে তারা এখানে এসে এমন কোনো ডিসিশন নিতে পারবে না যেটা আমাদের বাংলাদেশি লয়ের এগেনস্টে যাবে। দে ক্যান নট, তাদের ইচ্ছা মতন হলেই এখান থেকে তারা ইনভেস্টমেন্ট উইথড্র করতে পারবে কিনা সেটার ব্যাপারে একটা কোয়েশ্চেন থাকবে। অ্যান্ড ডেফিনেটলি যেটাই বললো যে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে হোয়াট উইল বি দ্য ওয়ে টু গো ফরওয়ার্ড। সো দিস সর্ট অফ প্রোটেকশনস are the first things that for any foreign investment we look for, যে এগুলা আমাদের দেশের হয়েছে আছে কিনা। অন দ্য আদার হ্যান্ড বিদেশিরাও যখন আসবে তারাও আরো অনেক জিনিসপত্র দেখবে যে আমরা কতটুকু ওপেন করে দিচ্ছি। বাট এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ফাইন ব্যালেন্স আনতে হয়, যাতে ইটস নট টু স্ট্রিনজেন্ট, যাতে এখানে কেউ না আসতে পারে, আবার এমনও কঠিন করতে হয় না যেটা সহজ করতে হয় না যেটাতে সবকিছু নিয়ে চলে যেতে পারে। আই ডোন্ট নো ইফ ইউ আর অ্যাওয়্যার অফ ইট অর নট, very recently ইংল্যান্ডের একটা কোম্পানি Debenhams, they have gone for liquidation and ওরা ইংল্যান্ডে লিকুইডেশনে চলে গেছে। আমাদের এখানে বিডার সাথে বা সবার সাথে তাদের বাংলাদেশ যে কোম্পানিটা ছিল সেটা কিন্তু এখনো এক্সিস্টিং। তো সেখানে যে 70 জনা কাজ করছিলেন তাদের ব্যাপারে তারা কোনো স্টেপ না নিয়ে কোনো কিছু না করে তাদের সবকিছু নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। এখন উই আর ফাইটিং টু স্টপ দ্যাট। সো দিজ আর দ্য থিংস সর্ট অফ লাইক উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড for our own protections, যে কি করতে হবে না করতে হবে। ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম যে আসলে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের বিদেশি বিনিয়োগগুলোকে তাদের সম্প্রসারিত করার জন্য সুযোগ দিতে হবে, পাশাপাশি আমাদের নিজস্ব যে স্বার্থ সেটা রক্ষা করার ব্যাপারে আমাদের যথেষ্ট কঠোর হতে হবে এবং এই ব্যাপারগুলোর প্রতি যত্নবান হতে হবে। এবার আমরা চলে যাব ব্যারিস্টার মার্গো কবিরের কাছে। আপনার কাছে জানতে চাইবো, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমরা এতক্ষণ হোস্ট স্টেট তাদের স্বার্থের ব্যাপারে জানলাম, তো আমরা এবার ইনভেস্টর স্টেট অর্থাৎ বিনিয়োগকারী দেশগুলোর লিগ্যাল প্রোটেকশন বা আইনগত সুরক্ষার ব্যাপারে আপনার কাছে জানতে চাইবো। তো আমাদের বাংলাদেশে যেটা অনেকভাবে যেটা বললো যে হোস্ট স্টেটের যে প্রোটেকশন, এটা ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বাট একটা জিনিস হয় কি, আমাদের মতো দেশ যারা মানে ডেভেলপিং কান্ট্রিজ, আর উই ওয়ান্ট টু রিচ টু আ স্টেট অফ ডেভেলপিং কান্ট্রি, তাদের যেটা অনেক সময় করে থাকি আমরা যে উই হ্যাভ ওপেন আর্মস ইনভাইটিং ইনভেস্টার্স। ইনভেস্টার্সদের যতভাবে প্রোটেকশন দেওয়া যায় ততভাবে প্রোটেকশন দিয়ে আমরা ইনভেস্টার্সরা আনতে চাই এবং তাদেরকে ইনভাইট করতে চাই বাংলাদেশে ইনভেস্ট করতে। এইটার ক্ষেত্রে যেটা হয়ে থাকে যেন উই আর রিল্যাক্সিং অনেক কিছু, যেমন আমাদের ফর এক্সাম্পল ই কমার্সে আমাদের ডিজিটাল একটা পলিসি ছিল যে
49% আপনার ওই ক্ষেত্রে ওই সেক্টরে 49% ইনভেস্টমেন্ট ফান্ড থাকতে পারবে, 51% লোকাল ইনভেস্টমেন্ট থাকতে হবে বেসিক্যালি। কিন্তু ধরেন এই রিসেন্টলি উই হ্যাভ অলসো চেঞ্জ দ্যাট, উই হ্যাভ ওয়েলকামড 100% ইনভেস্টমেন্ট, এটা খুলে দিয়েছে। ওখানে ওই রেস্ট্রিকশন যেটা ছিল আগে ওগুলো উই আর ওপেনিং আপ। তো এই ওপেনিং আপ করছে এই কারণে টু অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট ইনটু বাংলাদেশ। এন্ড ফর এক্সাম্পল যখনই একটা বাংলাদেশে যখন একটা ইনভেস্টমেন্ট বা একটা ইনভেস্টর when they think of বাংলাদেশ টু কাম ইন, তারা কিছু জিনিস দেখবে। কিছু জিনিসের মধ্যে কি দেখবে, ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া আমাদের আজকে ডিসকাশনের কনটেক্সটে যদি বলি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তারা যেটা দেখবে যে তাদের যদি ইন কেস অফ এনি ডিসপিউট, এই ডিসপিউটটা তারা রিজলভ কত কুইকলি করতে পারবে, এন্ড ওয়েদার এই ডিসপিউটটা তারা অ্যাকচুয়ালি রিজলভ করতে পারবে নাকি অর ইট উইল বি সামথিং উইচ উইল বি আ বিগ হেডেক ফর দেম। তো এই ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে নর্মালি আমাদের খালি এটা বাংলাদেশের কনটেক্সটে না, ওয়ার্ল্ড ওয়াইড সবাই নোবডি ওয়ান্টস টু, আমাদের যাদের লোকাল জুডিশিয়ারি বা লোকাল কোর্ট বা লোকাল জুডিশিয়াল সিস্টেমের মধ্যে তাদের ইনভেস্টমেন্ট ডিসপিউট গুলো রিজলভ করতে চান না। তারা চায় যে টু ডু ইট থ্রু অ্যান আর্বিট্রেশন। পার্টিকুলারলি তারা কেন আর্বিট্রেশনে করতে চায়? আর্বিট্রেশন তারা করতে চায় বিকজ দ্য কন্টেক্সট অফ আর্বিট্রেশন ইজ ফাস্টার। আর্বিট্রেশনে বোথ পার্টিজ হ্যাভ আ সে, যে কে ডিসাইড করবে আর্বিট্রেশনের ডিসপিউটটা, এবং তারা ভাবে আর্বিট্রেশনে ইট উইল বি ইন দ্য ফর্ম অফ ইটস অ্যান আইডিয়া অফ নিউট্রালিটি চলে আসে। ইউজুয়ালি আপনি দেখবেন যে এই ইনভেস্টমেন্ট ডিসপিউটের যে প্রভিশন গুলো দেওয়া থাকে এগুলাতে থাকে যে আর্বিট্রেশনটা ইউজুয়ালি হয় একটা নিউট্রাল কান্ট্রিতে। ফর এক্সাম্পল একটা যদি ইনভেস্টর বা দেশ দুইটার মধ্যে যদি বাংলাদেশ এবং আরেকটা দেশের মধ্যে যদি কোনো ডিসপিউট হয়ে থাকে, ওই আরেকটা দেশের ইনভেস্টরের মধ্যে কোনো ডিসপিউট হয়ে থাকে, তখন দেখা যাবে যে ওই ডিসপিউটটা উইল বি রিজলভড ইন আ নিউট্রাল কান্ট্রি। ফর এক্সাম্পল যেটা হয়ে থাকে ইন সিঙ্গাপুর অর ইন ইংল্যান্ড, এরকম একটা নিউট্রাল কান্ট্রিতে হয়ে থাকে। আমাদের দেশের প্রোটেকশনের জন্য আমাদের দেশ ফরেন ইনভেস্টরদের যে প্রোটেকশন গুলো দিয়ে থাকে, আমাদের দেশে দেশ দ্য স্পেসিফিক অ্যাক্ট, এটা কিন্তু নতুন একটা, অনেক পুরাতন অ্যাক্ট, যেটা ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রমোশন এন্ড প্রোটেকশন অ্যাক্ট 1980। ওই অ্যাক্ট দ্বারা যেটা করা হয়, এই অ্যাক্টটা আমাদের মধ্যে স্পেসিফিক্যালি কিছু গ্যারান্টি দেওয়া আছে ফরেন ইনভেস্টরদের থেকে। ওই গ্যারান্টির মধ্যে ওয়ান অফ দেম ইজ প্রোটেকশন and equitable treatment. এখানে যেটা স্পেসিফিকলি বলা আছে, the government shall accord fair and equitable treatment to foreign private investment which shall enjoy full protection and security in Bangladesh. তো এই অ্যাক্ট দ্বারা যেটা হচ্ছে যে এই স্পেসিফিক সেকশন দ্বারাই গভর্নমেন্ট একটা তাদের যে কমিটমেন্ট টু গিভ মানে ইকুয়াল ট্রিটমেন্ট, এই কমিটমেন্টটা অ্যাক্ট দ্বারাই দেওয়া হচ্ছে বায়া প্রভিশন অফ আ ল। তারপরে কিছু প্রোটেকশন দেওয়া আছে। প্রোটেকশনের মধ্যে বলা আছে যে দ্য টার্মস অফ স্যাংশন, যে তাদের যে ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্টের কোনো যদি স্যাংশনের কোনো টার্মস থাকে, যে when they come in, তারা যদি কোনো একটা টার্মস সেটে বা কোনোভাবে আসে, যে ওইটা ইউনিল্যাটারালি গভর্নমেন্ট উইল নট চেঞ্জ। এটা সেকশন 5 অফ দ্যাট অ্যাক্টে বলা আছে। এবং যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের দেখবেন ফরেন ইনভেস্টররা সবসময় কনসিডার করে থাকে হলো এক্সপ্রোপ্রিয়েশন। এক্সপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের সেকশন 7 এ এবং expressly বলা আছে অ্যাক্টের মধ্যে যে foreign private investment shall not be expropriated or be subject to any measures having effect of expropriation except for a public purpose against adequate compensation. অনেকগুলো জিনিস এখানে চলে আসে। পাবলিক পারপাসে কোনো, এটা ওয়ার্ল্ড ওয়াইড দিস ইজ an concept that public purpose you can expropriate an investment, but it has to be it's not a it's a very specific exception. বাট এখানে আমাদের এই অ্যাক্টে যেটা দেওয়া আছে, যেটা বলা আছে যে কোনো ফরেন ইনভেস্টমেন্ট আপনার উইল নট বি এক্সপ্রোপ্রিয়েটেড বাই দ্য স্টেট বাংলাদেশ থ্রু দিস অ্যাক্ট। এই কমিটমেন্টটা দেওয়া আছে। দিস গোজ আ লং ওয়ে, মানে এইটা কিন্তু গিভস আ লট অফ কনফিডেন্স ওভার an investor to an investor when they come to invest in a country. এই এক্সপ্রোপ্রিয়েশন টার্মিনোলজিটা ইউজ করে বাংলাদেশে উই হ্যাভ সাম ব্যাড এক্সপিরিয়েন্স, কারণ আমাদের আপনার ডিসকাশন ধরো আসবে যে কিছু কেসের মধ্যে এক্সপ্রোপ্রিয়েশন ইউজ করে, এটা কনসেপ্ট অফ এক্সপ্রোপ্রিয়েশন ইউজ করে দেয়ার হ্যাজ বিন কিছু ডিসিশন হয়েছে উইচ পার্টিকুলারলি ইজ নট আ কারেক্ট ডিসিশন, বাট এই ডিসিশন হয়েছে and we had to follow that decision, we had to comply with that decision. তো এই এক্সপ্রোপ্রিয়েশন টার্মিনোলজিটা খুবই ইম্পর্টেন্ট। অনেক ভাই যেটা বলছিল যে এই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে আমাদের দেশ উই আর
the way we were in 1985 or in 1995 or in 2005, আজকে 2020 তে কিন্তু we are in a position there we have a lot of আমাদের সাইড থেকেও কিন্তু লেভারেজ অনেক হাই হয়ে গেছে, যে আমাদের কিন্তু বার্গেনিং ক্যাপাসিটি বেড়েছে, আমাদের দেশের ক্যাপাসিটি বাড়তে, মানে ইটস নট দ্যাট আমরাই খালি ফরেন ইনভেস্টমেন্ট উই নিড ইট ডেসপারেটলি, ফরেন ইনভেস্টার যেটা অনেক ভাই বলছিল, ফরেন ইনভেস্টার্স হ্যাভ আ লট টু গেইন ফ্রম দিস কান্ট্রি এজ ওয়েল। তো এখন নেগোসিয়েশন স্টেজে it's very important that we play a vital role. We cannot accept investors যত টার্মস সব accept করা যাবে না, we have to be very careful because আমাদের কিছু এক্সপেরিয়েন্স থেকে we need to learn আমাদের এক্সপেরিয়েন্স থেকে, and we have to protect as a state বাংলাদেশ এবং এখানের কনজিউমার্স বলেন বা এখানকার ইনভেস্টমেন্ট লোকাল কাউন্টারপার্টস বলেন সবার এদেরও প্রোটেকশন দরকার আছে। তো এই কনটেক্সট গুলো ইট হ্যাজ টু বি আ ফাইন ব্যালেন্স, যে ইনভেস্টরকে কতটুকু প্রোটেকশন দেওয়া হবে এবং আপনার বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশি কাউন্টারপার্টকে, যেমন অনেক ভাই বলছিল এমপ্লয়ি লেবার ফোর্সকে কতটুকু প্রোটেকশন দেওয়া হবে, সবকিছু মিলে দেয়ার হ্যাজ টু বি আ ফাইন ব্যালেন্স। আমাদের বিডা যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, ইটস ওয়ান অফ দ্য ইনস্টিটিউশন যে হুজ ভেরি অ্যাক্টিভ and তারা continuously they're showing road shows in different countries. They're active in the investment international arena. Bangladesh ke project kore as an investment destination. And tara not only active, they're basically active in making legislation. Tara legislate korche je investors derke কিভাবে প্রোটেকশন দেওয়া যায়, ইনভেস্টরদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করা যায়। নট অনলি প্রোটেকশন, ফ্যাসিলিটেশনও খুবই ইম্পর্টেন্ট। যেমন আমাদের ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট একটা করেছে 2018-এ। থ্রু দিস অ্যাক্ট, এই ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্টে তারা যেটা করছে যে অনেকগুলো ফেসিলিটিস দে আর ব্রিংিং ইট ইনটু দে আর মেকিং ইট আ ওয়ান স্টপ সার্ভিস, সো দ্যাট আপনি ওই সার্ভিসেস গুলো অ্যাজ অ্যান ইনভেস্টর আপনার ওই সার্ভিসেস গুলো অ্যাভেল করতে পারবেন ফ্রম ওয়ান ফোকাল পয়েন্ট, ফ্রম ওয়ান পয়েন্ট, ইনস্টেড অফ গোয়িং ইনটু ইচ ডিফারেন্ট অফিসেস। আপনি এক জায়গা থেকে এই বিডার থ্রুতে আপনি ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট দ্বারা ইউ ক্যান অ্যাভেল দোজ সার্ভিসেস। এবং আমাদের যে ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্টে আমাদের অনেক কিছু ডিজিটালাইজ হচ্ছে, এই ডিজিটালাইজেশনের ওয়ান অফ দ্য পার্ট হলো যে ইনভেস্টার্সরা বলেন, আমরা অ্যাজ বাংলাদেশি কনজিউমার্স বলেন, বাংলাদেশি ইনভেস্টার্স বলেন, অ্যাট দ্য সেম টাইম ফরেন ইনভেস্টার্স বলেন, দে আর জানি এই ফ্যাসিলিটেশন গুলো জানি কুইক পাই। এর জন্য কারণ আমাদের যে আপনি জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস বলে একটা ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্সে ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমাদের পজিশন রাইট নাও ইটস নট what we it's not something which we are proud of, but another we are continuously taking steps. Recently we have improved our stance, the another ease of being business ranking gula we are going up. A ranking gula important because investors a ranking gula dekhe, investors a ranking gula they do this, tara eta review kore keno a ranking ache ki experience ache tara ei report gula dekhe. So it's very important je Bangladesh as a state we take steps, and recently BIDA has taken steps যে তারা ease of doing business and ranking এ আমাদের কিভাবে we can get better. So এই সবকিছু মিলায় protection, facilitation, to make investors happy at the same time, to make give protection to your own workforce in Bangladesh, your own local investors, সবকিছু মিলায় there's a fine balance যেটা করতে হয় in relation to inviting investment. আমি এটার সাথে একটু যদি যোগ করি Marguf, as you were saying, section 9 এর কথাটা যদি if we can bring it a bit, because that is very important. ওটার উপরেই সবকিছু অনেকখানি ডিপেন্ড করে, মানে একটা ওয়াইড পাওয়ার দেওয়া হয়েছে 1980 অ্যাক্টের সেকশন 9 এ, that removal of difficulty. If any difficulty arises in giving effect to any provision of this act, the government may make such order, not inconsistent with the provisions of this act, as may appear to it to be necessary for the purpose of removing this difficulty. This is what I think the investors are most attracted to. They think that যে যদি ওরকম কোনো কিছু হয় এবং গভর্নমেন্টের সাথে যদি তাদের কোনো স্পেসিফিক না হয়, কি বলবো, ডিসপিউট যদি না হয়, যদি লোকাল কোনো কিছু হয়, then the government has the power to make anything to satisfy them. This section 9 is the widest ranging power, I believe, or protection that we can give to any foreign investor. So they basically look for it. Apart from that, যে doing business যেটা করে সবকিছু যে ইন্ডেক্স গুলো হয় সেগুলো তো রয়েছে। So this is something which I think BIDA relies very heavily to show to the world that yes, we are welcoming, we can make it happen, but if you are in line, tahole we will be fine, but if you're not in line, then we can take it to
to the other way. ধন্যবাদ। আমরা এই পর্যায়ে কতগুলো আইন সম্পর্কে জানলাম এবং বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, সেখানে আরবিট্রেশনের ব্যাপারটি সম্পর্কে জানলাম। আমরা এই সকল বিষয় পরবর্তীতে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন করতে যাচ্ছি। প্রশ্নটি আমি আপনাদের দুজনের কাছেই করব। প্রশ্নটি হচ্ছে, আমরা দেখছি যে কোভিড-19 মহামারীর ফলে সমগ্র বিশ্বের অর্থনীতিতে একটি ব্যাপক ধস নেমে এসেছে এবং এখানে বিভিন্ন খাতে বিনিয়োগের অনিশ্চয়তা দেখা দিয়েছে। কিন্তু একই সাথে কোভিড-19 এবং এর পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমাদের কিন্তু বিদেশি বিনিয়োগগুলোকে আরো বেশি আকৃষ্ট করা প্রয়োজন, এখানে নিশ্চয়তা প্রয়োজন, সেটা আমাদের নিজস্ব স্বার্থ রক্ষা করা প্রয়োজন। তো এই দুয়ের মধ্যে ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করে কোভিড-19 এবং এর পরবর্তী সময়ে আমাদের যে বিনিয়োগ চুক্তিগুলো হবে, সেখানে কোন বিষয়গুলোর উপর আমাদের বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনারা মনে করেন? ইউ সি, আমাদের দেশের মানে শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয়েছে সব জায়গাতেই কিন্তু দ্য ফরেন ইনভেস্টার্স যেখানে যেখানে কোভিড এর আউটব্রেকটা খুব বড়ভাবে দেখা দিয়েছে, এভরিবডি হ্যাজ সাফার্ড। ইটস নট অনলি দ্য ফরেন ইনভেস্টার্স হু হ্যাভ সাফার্ড, যেখানে ইনভেস্ট করছে তারাও সাফার করছে। সো এই মুহূর্তে এই আমাদের যেটা চলছে বা সামনে, আই উড সে যে বাংলাদেশের জন্য দ্য পোস্ট কোভিড-19 সিচুয়েশন, যখন when things will be all right, world will be getting used to the new normal, তখন কিন্তু this will be a brilliant একটা আমাদের জন্য field is coming up, because there will be new sort of experiences, new sort of ways to go forward. And তখন কোন কোন বিষয়ের দিকে নজর রাখতে হবে, ফার্স্ট অফ অল আই উড সে যে একটা ফ্রাস্ট্রেশন ক্লজের মধ্যে বা ফোর্স ম্যাজর ক্লজের মধ্যে এই প্যান্ডেমিকের এই জিনিসটাকে অবশ্যই ঢুকানোর জন্য একটা স্পেসিফিক জিনিস রাখতেই হবে ফর বোথ কান্ট্রি পার্টিজ সিচুয়েশন, এটা তো গোজ উইদাউট সেইং। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইনভেস্টমেন্টকে প্রোটেকশন বা বাংলাদেশের প্রোটেকশনের জন্য I wouldn't say that there would be much change in the legal format of these agreements, because যখন এগুলো করা হয় তখন এমন ভাবেই আমরা তৈরি করা হয়েছে বা সবসময় যে যাতে মোর অর লেস অল সর্টস অফ কি বলবো কনসিভেবল সিচুয়েশন গুলোকে মাথায় রেখেই তৈরি করা হয়। অ্যান্ড বাংলাদেশের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে অফকোর্স যাতে আরেকটু হয়তো আমাদেরকে ওপেন আপ হতে হবে, যেটা বলছি যে অনেক ফিল্ডেই দেখা যায় বলা থাকে যে 51% ওদের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে 49 ওদের কাছে থাকবে। এটাতে যেটা হয় যে তাদের প্রবাবলি যারা ফরেন ইনভেস্টমেন্ট করছেন তাদের প্রবাবলি কোম্পানির উপরে কমপ্লিট কন্ট্রোলটা আসছে না, দে ক্যানট হ্যাভ। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আই উড সে যে এরপর থেকে এফডিআই বললে যে শুধু টাকাটা নিয়ে আসছে তা কিন্তু না, তাদের কাছ থেকে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারে ইনভেস্টের বিষয়ে করতে পারি, দ্যাট উইল বি ব্রিলিয়েন্ট। তাদের কাছ থেকে যদি আমরা টেকনিক্যাল নো হাউ এর ব্যাপারে নিয়ে আসতে পারি, দ্যাট উইল বি ব্রিলিয়েন্ট। বাংলাদেশের যে পরিমাণ ওয়ার্কফোর্স রয়েছে এখন, যদি আই হোপ, কিপিং মাই ফিঙ্গার্স ক্রস, যে ভেরি সুন কোনো একটা ভ্যাকসিন বা কোনো কিছু যদি আসে বাংলাদেশে, কিন্তু দ্যাট ক্যান বি ডান ভেরি কুইকলি অ্যান্ড ভেরি ইজিলি, বিকজ আমাদের উই আর স্টিল আন্ডার কি বলবো, যেহেতু এলডিসির আন্ডারে আছে আমাদের ওই প্রোডাকশন কস্টও কম রয়েছে, বিকজ কাঁচামালগুলো আমরা কম নিতে পাই। সো অল দিস থিংস হ্যাভ টু বি টেকেন টুগেদার অ্যান্ড দেন লুক ফরওয়ার্ড টু ইট। জি না, এইখানে এই পোস্ট কোভিড এরাতে যেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য বাংলাদেশ ইজ প্রজেক্টেড টু বি আ ভেরি লুক্রেটিভ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। কারণ এখন আপনার এই পোস্ট কোভিডে যেটা হচ্ছে, চায়নার থেকে দের ইজ আ লট অফ ইনভেস্টমেন্টস বিং পুলড আউট অফ চায়না। বা এই ধরেন যারা লার্জ ইনভেস্টার্স যারা আছে ইন দ্য ইউনাইটেড স্টেটস বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তারা জাপান বলেন, তারা বেসিক্যালি এখন বাংলাদেশ ইজ রিয়েলি পিচিং ইন যে চাইনিজ ইনভেস্টার্স কে কিভাবে বাংলাদেশে আনা যায় এবং তাদের যে প্রোটেকশন, কিভাবে প্রোটেকশন গুলো দেওয়া যায়। কারণ যখনই চাইনিজ ইনভেস্টার্স, যখন তাদের ইনভেস্টার্স ইন চায়না থেকে যখন তারা পুল আউট করবে, ওয়ান অফ দ্য অল্টারনেটিভ destination can be Bangladesh, and Bangladesh has shown that they are very eager to take investors.
তো এর জন্য যেটা হচ্ছে যে বাংলাদেশকে অনেক কিছু যেগুলো আমরা করছি এবং যেগুলো আমরা করে এসেছি ওগুলোর রেজাল্টটা এখন পোস্ট কোভিড আমরা কতটুকু পাই, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। পোস্ট কোভিড এর দেখবেন চাইনিজ লট অফ থিংস লট অফ ডিসকাশন যে চাইনিজ ইনভেস্টার্স আর ভেরি কিন অ্যাকচুয়ালি যে তারা এই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে করতে চায়, অনেক সেক্টরেই তারা ইনভেস্টমেন্ট করতে চায়। কারণ এটা কিন্তু নট অনলি কোভিড এর আগের থেকে যখন ইউনাইটেড স্টেটস আপনার চায়নার উপরে ট্রেড স্যাংশন দেওয়া শুরু করেছে, তখনই কিন্তু চায়না ওয়াজ লুকিং আউট দ্যাট তারা কোন জায়গায় কিভাবে ইনভেস্ট করবে। লট অফ সেক্টর তারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, পার্টিকুলারলি ধরেন আরএনজি সেক্টরে তারা ফর শিওর তারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, বিকজ বাংলাদেশের কিছু ফেসিলিটিস আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশ এজ আ কান্ট্রি উই অ্যালাউ 100% ফরেন ইনভেস্টমেন্ট। তো যখনই আমরা অ্যালাউ 100% ফরেন ইনভেস্টমেন্ট ইন কয়েকটা সেক্টর ছাড়া, যেটা অনেক ভাই বললো, মেজরিটি সেক্টরে উই অ্যালাউ 100% ফরেন ইনভেস্টমেন্ট। এই 100% ফরেন ইনভেস্টমেন্টের যে ফেসিলিটিটা যেটা আছে, এটা হয়ে থাকে যে দেন all they have to do is basically বাংলাদেশে এসে একটা কোম্পানি ইনকর্পোরেট করতে, ওই কোম্পানিতে তারা 100% ওনারশিপ থাকতে পারে। ওই 100% ওনারশিপ থাকলে যে কোম্পানি যখন ইনকর্পোরেট করা থাকে, দেন ইট বিকামস আ বাংলাদেশি কোম্পানি। সো বাংলাদেশি কোম্পানি যখন থাকে, দে বেসিক্যালি রিসিভ অল ফ্যাসিলিটিস, যেটা অ্যাজ আ বাংলাদেশি ইনভেস্টার্সরা যেসব ফ্যাসিলিটি পায় বা বাংলাদেশি কাউন্টারপার্টসরা যেসব ফ্যাসিলিটি পায়, তারা ওই সব ফ্যাসিলিটি গুলো পেতে পারে। ফর এক্সাম্পল, ইউরোপিয়ান ইউনিয়নের ইউতে আরএমজি যে ট্রিটি গুলা, যে কন্ট্রাক্ট গুলো আছে, ডিএসপি ফ্যাসিলিটি আছে, ওইগুলোর অ্যাডভান্টেজেস গুলো নিতে পারে। ইউনাইটেড স্টেটস ফর এক্সাম্পল যে স্যাংশন গুলো চায়নাতে দেওয়া আছে, ওই চাইনিজ স্যাংশন গুলা তারা যদি বাংলাদেশে ইনভেস্ট করে, বাংলাদেশে ওই স্যাংশন গুলা দেওয়া নেই। তো তারা বাংলাদেশকে তারা একটা মিডিয়া ইউজ করে দেখেন টু কন্টিনিউ দেয়ার বিজনেস। এখন আমাদের দেশে যেটা আমরা করি এবং করতে হয়, যেটা আমাদের করতে হবে বেসিক্যালি, যে এই ইনভাইটেশনটা দেওয়ার সময় we have to protect our own self and we have to ensure that we get a fair deal as well, because আমাদের ইউজুয়ালি যেটা অনেক ভাই যেটা বললো, খুবই ইম্পর্টেন্ট হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। we need technologically know how, in technology ব্যাপারে we need to আমাদের ক্যাপাসিটিটা বাড়াতে হবে। we have to be, we always, আমাদের একটা টাইমের পরে from trying to attract investors থেকে we have to be investors as well, মানে we have to আমাদের ইনভেস্টার্স হতে হবে। we need to, although আমরা এটা করছি এখনই, বাট এটা আমাদেরকে অনেক লার্জ স্কেলে করতে হবে। তো এই জিনিসটার জন্য যেটা করতে হয় যে বাংলাদেশে আমাদের এই এখন রাইট নাও ইটস আ টাইম যে পোস্ট কোভিড এ উই ক্যান বি ভেরি অ্যাট্রাক্টিভ টু চাইনিজ ইনভেস্টার্স, হুইচ আমার মনে হয় আমাদের ধরনের বিডার থেকে শুরু করে আ লট অফ পলিসি মেকার্স এই জিনিসটা দে হ্যাভ অ্যাকনলেজড ইট, দে হ্যাভ আন্ডারস্টুড, দে হ্যাভ রিয়েলাইজড ইট, এন্ড দে আর টেকিং দ্য রাইট স্টেপস কিভাবে উই ক্যান অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টার্স ইন দিস কান্ট্রি। ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম যে পোস্ট কোভিডে বাংলাদেশে কিন্তু বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব স্বার্থ রক্ষার্থে যেগুলো বিষয় খেয়াল রাখা প্রয়োজন সেগুলোর প্রতি যত্নশীল হব, এবং আমরা এক্ষেত্রে একটি ভালো আমাদের এক্সপোজার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে আমি একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই, অর্থাৎ এতক্ষণ আমরা বৈদেশিক বিনিয়োগ এবং এ সংক্রান্ত বিভিন্ন চুক্তিগুলো নিয়ে আলোচনা করলাম এবং পোস্ট কোভিড-19 আমাদের বিনিয়োগের ক্ষেত্রগুলো সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিরোধ ও তার নিষ্পত্তি নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ শুনে এসেছি যে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিরোধ হলেই দেখা যাচ্ছে যে সব রাষ্ট্রগুলোই বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে তারা আরবিট্রেশন বা সালিসিকে প্রাধান্য দিয়ে থাকে এবং তারা নিউট্রাল কোনো ডেস্টিনেশনে এই আরবিট্রেশন বা সালিসি করে থাকে। আমার প্রশ্নটি থাকবে যে বাংলাদেশে যদি বিদেশি বিনিয়োগ সংক্রান্ত কোনো বিরোধ দেখা যায়, সেক্ষেত্রে আমরা একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের কথা শুনলাম যে ইকসিট, এছাড়াও আসলে আর কোন কোন ইন্টারন্যাশনাল ফোরামকে বিবেচনা করা হয় এবং ফোরাম বিবেচনার ক্ষেত্রে কোন বিষয়গুলো প্রাধান্য পায়? আমি ব্যারিস্টার মাহবুব কবির আপনার কাছে প্রশ্নটি করছি। সো আমাদের যে ইকসিডের যেটা বললাম যে ইকসিড তো একটা ট্রিটি বেসড অ্যাপ্রুভাল, যেটা ট্রিটি বেসড কনসেন্ট থাকে। এখন যেটা হয়ে থাকে যে ইকসিডের থেকে এই আরবিট্রেশন, আপনারা জানেন যে আরবিট্রেশন ইজ বেসিক্যালি a consensual dispute resolution mechanism. So consensual মানে কি, বা যে both parties have to consent to the method of the dispute resolution. আমাদের ইনভেস্টর আরবিট্রেশনে ইকসিডের যে কোনো ইনভেস্টার্স বেসিক্যালি ইকসিডের সাথে ইকসিডও তারা দে ক্যান কনসেন্ট টু,
অল্টারনেটিভলি তারা যেটা আনসেটল আরবিট্রেশন রুল, এই আনসেটল আরবিট্রেশন রুলসেও তারা অ্যাকচুয়ালি অনেক ইনভেস্টমেন্ট এই আনসেটল আরবিট্রেশন রুলসটা ইউজ করে তারা তাদের ডিসপিউট রেজলিউশন, they choose unsettled arbitration rules to be the forum for, to be the rules applicable in their dispute. Unsettled arbitration rules হলো ad hoc rules. এক্সিট যেরকম একটা ইনস্টিটিউশন, unsettled arbitration rules এ এটা ad hoc মানে it's up to the party, তারা এটা কোথায় ডিসপিউটটা করে রিজলভ করতে চায়, কোন they can take তারা ইউনিল্যাটারালি কোন ফেসিলিটি নিতে পারে অন্য কোন ইনস্টিটিউশনের। ফর এক্সাম্পল এইখানে বাংলাদেশে রিসেন্টলি there are disputes যেগুলো unsettled arbitration rules এর আন্ডারে হচ্ছে, and এই unsettled arbitration rules এর আন্ডারে হচ্ছে with government parties, state owned parties. Unsettled arbitration rules এর মধ্যে কি হচ্ছে যে parties have decided, for example, that arbitration will be held in Singapore, and যখন parties have decided that arbitration will be held in Singapore, তার মানে সিঙ্গাপুরে গিয়ে আরবিট্রেশনটা হবে। এরপরে যেটা হচ্ছে in many instances যেটা হয়ে থাকে যে ওই ad hoc arbitration যে ট্রাইব্যুনাল যখন সেট আপ হয়েছে, ট্রাইব্যুনাল হ্যাজ ডিসাইডেড যে আমরা সিঙ্গাপুর আরবিট্রেশনটা করবো, বাট উই ওয়ান্ট টু টেক ফেসিলিটিস অফ সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার। এটাতে কি হবে যে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার এই আরবিট্রেশনটাকে ফ্যাসিলিটেট করবে। যদিও এখানে একটা জিনিস আপনার খুবই ইম্পর্টেন্ট টু নোট, যে যদিও কন্ট্রাক্টের মধ্যে কিন্তু স্পেসিফিকলি বলা নেই যে কোন সেন্টারের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেশন হবে বা এরকম কিছু, খালি বলা আছে আনসেটল আরবিট্রেশন রুলস। আনসেটল আরবিট্রেশন রুলস এবং কোথায় আরবিট্রেশনটা হবে, কতজন আরবিট্রেটর থাকবে। কিন্তু যখন আরবিট্রাল ট্রাইব্যুনালটা হয়েছে, তখন ট্রাইব্যুনাল হ্যাভ দ্য ক্যাপাসিটি, অফকোর্স উইথ দ্য কনসেন্ট অফ বোথ দ্য পার্টিস, যে তারা ডিসাইড করতে পারে এটা কোন ক্ষেত্রে কোন আন্ডারে কি তারা কোনো ইনস্টিটিউশন করবে নাকি তারা নিজেরাই এটা অ্যাডমিনিস্ট্রেট করবে, কিভাবে করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার ফর সেভিং কস্ট তারা অনেক ক্ষেত্রে কোনো অ্যাডমিনিস্ট্রেশন কোনো ইনস্টিটিউশনে নাও যেতে পারে, বাট মেজরিটি যদি খুবই আপনার লার্জ স্কেল আরবিট্রেশন হয়ে থাকে, তারা দে মোর কমফোর্টেবল। কারণ আরবিট্রেশন যখন আমরা আরবিট্রেটর চুজ করে থাকি, তখন আরবিট্রেটর আপনারা তারা দে ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যাডমিনিস্ট্রেটিং দ্য আরবিট্রেশন এজ ওয়েল, এবং দে ওয়ান্ট আন ইনস্টিটিউশন যাদের এক্সপিরিয়েন্স আছে টু অ্যাডমিনিস্ট্রেট দিস। তো ধরুন তারা সিয়াক এই সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারকে দে ক্যান বেসিক্যালি অপ্ট ইনটু দেয়ার সার্ভিসে তারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। আমাদের বাংলাদেশে we have Bangladesh International Arbitration Center, which is BIAC. BIAC is a center which is a center which is an international standard wise. It's a center. It has its own rules, BIAC Arbitration Rules 2014 এবং এই আরবিট্রেশন রুলস এর একটা তাদের নিজেদের সেন্টার আছে, তারা এই arbitration administer করার ক্যাপাসিটি, they hold that capacity, and they have তাদেরও একটা লিস্ট অফ আরবিট্রেটরসও আছে, যে যদি কেউ এই বিয়াক রুলস এর আন্ডারে কোনো আরবিট্রেশন করতে চায় এবং তাদের যদি কোনো আরবিট্রেটর অ্যাপয়েন্ট করতে চায়, দে হ্যাভ দেয়ার ওন লিস্ট অফ আরবিট্রেটর, প্লাস পার্টিসরা নিজেরা সবসময় তাদের আরবিট্রেটর তারা নিজেরাই চুজ করতে পারে, দে ডোন্ট নিড টু follow that list of arbitrators. But আমি যেটা বিয়াকের কথা যেটা বলছি, যে এটা extremely important for a country to have an institution. I mean, institutionটা to be successful and to be acknowledged throughout the world, the most important thing is neutrality. Neutrality, independence, impartiality, এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা বিয়াক রুলস এই বিয়াক রুলস দ্বারা দে গ্যারান্টি দেয়। এবং এইটা আমাদের দেশে ফরেন ইনভেস্টরস এর জন্য ইটস অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, কারণ আমাদের আরবিট্রেশন অ্যাক্ট 2001 আপনার যে প্রোটেকশন গুলো দিয়ে থাকে ফর ফরেন ইনভেস্টরস বলেন ফর এনি ডিসপিউট রেজলিউশন, ওই ডিসপিউট রেজলিউশন বিয়াক আরবিট্রেশন রুলস বেসিক্যালি গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ দ্যাট। যে আপনি যদি ইভেন ইফ দের ইজ নর্মালি হয়ে থাকে বাংলাদেশ যে কোনো দেশে যখন আপনার ইনভেস্টরসরা আসে, যেটা আমি আগে বললাম, যে তারা চিন্তা করে যে আমার ডিসপিউটটা আমি একটা নিউট্রাল কান্ট্রিতে গিয়ে রিজলভ করবো। কিন্তু এই যে নিউট্রাল কান্ট্রিতে রিজলভ করবো, কেন এটা করে? কারণ তারা ভাবে যে দেশে আমি ইনভেস্টমেন্ট করেছি ওই দেশের ল বা ওই দেশের কোর্ট মেবি পার্শিয়াল। আমি যেই ফ্যাসিলিটি যেটা আমি চেতে চাই বা আমি যেই ডিসপিউট রেজলিউশন যেভাবে করতে চাই, মেবি আই ওয়ন্ট গেট আ fair hearing or ধরেন a fair judgment out of that court. But what ধরেন এই বিয়াক আরবিট্রেশন রুলস বলেন বা আরবিট্রেশন অ্যাক্ট বলেন, আমাদের সুপ্রিম কোর্টের অনেক ডিসিশন এখন আসা শুরু করেছে যে না, that is not the case. Even if it is in Bangladesh or even if it is anywhere else in the world arbitration হয়ে থাকলেও, বাংলাদেশে we will give you equal treatment, we will give you fair treatment. এইটা this goes a long way আপনার ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য। Investors' confidence over the local court and the local dispute resolution mechanism is extremely important.
আমাদের দেশে রিসেন্টলি there has been certain cases রিসেন্টলি মানে একদম ভেরি রিসেন্টলি যেখানে ধরুন আমাদের আরবিট্রেশন অ্যাক্টের একটা সেকশন 3 দ্বারা যেটা বলা আছে যে ইন কেস অফ এনি আরবিট্রেশন দ্য আরবিট্রেশন অ্যাক্ট তখনই অ্যাপ্লিকেবল হবে যখন বাংলাদেশে আরবিট্রেশনটা টেক প্লেস করবে, এরকম একটা প্রভিশন আমাদের সেকশন 3 তে দেয়া আছে। তো এই সেকশন 3 এর ইন্টারপ্রিটেশন কিন্তু হ্যাজ বিন গোয়িং অন, এটা অনেক ভালো মতো জানে যে দিস হ্যাজ বিন গোয়িং অন ফর আ লং টাইম, যে whether arbitration যদি বাংলাদেশের বাইরে হয়ে থাকে, whether arbitration act is applicable or not, এই ডিবেটটা has been active in our courts for a long time. Recently there has been cases যেখানে court has decided যে না, even if the arbitration is held outside Bangladesh, you can get the facilities accorded in the arbitration act. এখন এই জিনিসটা what does this entail? এইটা বেসিক্যালি ফর on my personal opinion is, আমি যদি একটা ফরেন ইনভেস্টর হয়ে থাকি, আমি কিন্তু এরকম একটা ডিসিশন পেলে I'll be very confident that yes, যে আমি আমার আরবিট্রেশন বা ডিসপিউট বাংলাদেশেই করতে হবে না আমার প্রোটেকশনের জন্য। আমি ফর এক্সাম্পল এটা যদি বিদেশে কোনো আরবিট্রেশন করে থাকি, তাও যদি ফর এক্সাম্পল আমার বাংলাদেশে কোনো অর্ডার লাগে ফ্রম দ্য বাংলাদেশি কোর্ট, আই ক্যান টেক দ্যাট অর্ডার ফ্রম দ্য বাংলাদেশি কোর্ট। এবং এটা কিন্তু যেটা আগে ধরেন কিছু ডিসিশনের জন্য আমরা অন্য সেকশন 3 এর ইন্টারপ্রিটেশনের জন্য আমরা এটা বিদেশিরা বা বিদেশে যে আরবিট্রেশন হচ্ছে ওইখানে আমরা ধরেন লোকাল কোর্ট থেকে কোনো ইনজাংশন নিতে পারছি না। ছোট একটা সিনারিও, যেন একটা ব্যাংক গ্যারান্টির ব্যাপারে বলি বা একটা কন্ট্রাক্টে বলি, একটা যদি আমাদের বিদেশে থেকে একটা ইনভেস্টমেন্ট আসছে, এখানে একটা ইনভেস্টমেন্ট চলছে, হঠাৎ করে একটা ইনভেস্টমেন্টটা ফর এনি রিজন দেয়ার ইজ আ ডিসপিউট, এই কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিল। And কন্ট্রাক্টটা যখন ক্যান্সেল করে দেয়, ওখানে বলা আছে আরবিট্রেশন উইল বি হেল্ড ইন সিঙ্গাপুর। তখন কিন্তু একটা চ্যালেঞ্জ চলে আসে ইনভেস্টরকে, আই এম টকিং অ্যাবাউট দ্য ফরেন ইনভেস্টরস, যে তারা যখন তাদেরকে কিন্তু একটা ইনজাংশন যদি চায়, তো ইনজাংশনটা নিতে হবে যেই জায়গায় কন্ট্রাক্টটা টেকিং প্লেস। তো ইনজাংশনটা কোথায় নিতে হবে? ইনজাংশনটা বাংলাদেশে নিতে হবে। বাংলাদেশে যখন নিতে হবে, বাংলাদেশে কোর্টে গেলে, আগে যেটা হতো বাংলাদেশে কোর্টে গেলে বলতো যে না, আপনার সেকশন বাংলাদেশের আরবিট্রেশন অ্যাক্টের যে ক্যাপাসিটি যে প্রভিশন দেওয়া আছে ওইটা অ্যাপ্লিকেবল হবে যদি আরবিট্রেশনটা বাংলাদেশে হয়। যেহেতু আপনার আরবিট্রেশনটা সিঙ্গাপুরে হচ্ছে, আপনি you do not get the benefit of the arbitration act. তাহলে কি হতো? you are not getting that injunction. এখন যেটা হচ্ছে যে এই রিসেন্ট ইন্টারপ্রিটেশন অফ সেকশন 3 তে যেটা আসছে, যে এখন বলা আছে যে ইভেন ইফ আরবিট্রেশন ইজ হেল্ড আউটসাইড বাংলাদেশ, তাও an investors can come into the courts of Bangladesh and seek that protection. এবং the courts have the authority to pass an injunction order or any prevention order under the Arbitration Act, even in case of foreign arbitration. So এইটা কিন্তু this goes a long way for investors to gain the investors' confidence. I would say, if I may just supplement him here, that particular section actually works both ways. As in, এটা যেমন ইনভেস্টরদেরকেও একটা রিঅ্যাসুরেন্স দিচ্ছে যে তারা এখানে করতে পারে, অন দ্য আদার হ্যান্ড আমাদের জন্য অর্থাৎ যে লোকাল পার্টনার থাকছে তার জন্য কিন্তু জিনিসটা অনেকটা কি বলবো যে ওপেন আপ হয়ে যাচ্ছে, যা ওখানে হচ্ছে হোক, বাট আই ক্যান টেক অ্যান ইনজাংশন ফ্রম হিয়ার উইচ ইজ লেস কস্টলিয়ার অ্যান্ড করার জন্য। সো এটা একদিক থেকে যেমন এনকারেজিং ফর দ্য ফরেন ইনভেস্টার্স, আই উড সে ইট ইজ অলসো ডিসকারেজিং ফর দ্য ফরেন ইনভেস্টার্স। So I think এটা যেটা আমাদের কোর্ট যেটা বলছেন যে এখানে there has to be a proper balance. Again, we are coming back to this balance that the foreign investors interest and local interest, এটার একটা ফাইন ব্যালেন্সের একটা জিনিস সবসময় থাকতে হবে, be it in the arbitration, be it in the choosing of the কি বলবো seat of the arbitration, or even the investment. Everything has to be very finely balanced, right? So that was what I wanted to supplement with him. It goes a long way to encourage them. Also, it can be, if it is misused, then it can also discourage them. So there you go. আমরা বুঝতে পারলাম যে কোনো ইনভেস্টমেন্ট আরবিট্রেশনের ক্ষেত্রে আসলে ইকুয়ালিটি, পাশাপাশি ব্যালেন্স এবং এখানে ইন্ডিপেন্ডেন্স এন্ড ইম্পার্শিয়ালিটি, এই ব্যাপারগুলোর প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাহলেই আমাদের এই ক্ষেত্রে একটি ব্যালেন্স আউটকাম পাওয়া যাবে। এবার আমরা প্রশ্ন করব, যেহেতু আমরা বারবার ইক্সিট সম্পর্কে অনেক ইন্টারন্যাশনাল ফোরামের ক্ষেত্রে আমরা ইক্সিট সম্পর্কে জানতে পারলাম, আমার প্রশ্নটি থাকবে যে সাম্প্রতিককালে ইক্সিটে বাংলাদেশের একটি বড় সাফল্য নাইকো ছাড়া ইক্সিটে বাংলাদেশের আরেকটি উল্লেখযোগ্য বিজয় হচ্ছে শেভরন। তো
তো এই দুইটি কেসে ইক্সিডে বাংলাদেশের সাকসেস স্টোরি কিংবা সফলতার গল্প সম্পর্কে দর্শকদের কিছু ধারণা দেওয়ার জন্য এবার অনুরোধ করব অনেক স্যারকে। ICSID is basically International Center for Settlement of Investment Disputes, right? এটা কিন্তু নতুন কোনো কিছু না, এটা সেই 1966 সাল থেকে চলছে। ICSID এর রিসেন্ট যেটুকু আমাদের ঘটেছে, দ্যাট ইজ নাইকোর ব্যাপারে যদি বলি, নাইকো ইজ আ বিগ সাকসেস ইন দিস ওয়ে, যে ওখানে প্রথমত যেটা হয়েছিল, উই অল নো হোয়াট হ্যাপেন্ড ইন নাইকো, রাইট? ঘটনাটা যে নাইকো এখানে আমাদের পাইপলাইনের একটা পাইপলাইন বাস্ট হলো, এটাতে এনভায়রনমেন্টাল ড্যামেজ থেকে শুরু অনেক কিছুই হয়েছিল। তো প্রথমত এখানে একটা জিনিস, যেটা ইন্টারেস্টিং জিনিস, যে নাইকোর সাথে এগ্রিমেন্ট হয়েছিল বাপেক্সের, বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানি, তাদের সাথে। এবং তো প্রথম দিকে যদি আপনারা দেখেন, বছর দুয়েক আগে যে এটা আসলো, সেটি হচ্ছে যে নাইকো আমাদের এগেইনস্টে জিতে গেছে বাংলাদেশ সরকারের। কারণ হচ্ছে কি, যে ইক্সিডে প্রথমে বাংলাদেশ সরকার গিয়েছিল, বাট ওখানে যেটা হয়েছিল যে ওই কেসটাতে যেটা বলা হলো, আরবিট্রেশন দুটোর মধ্যে বলা হলো যে না, এখানে বাংলাদেশ গভর্নমেন্টটা, বাংলাদেশ গভর্নমেন্টের জায়গায় অ্যাকচুয়ালি পার্টি হতে হবে বাপেক্সকে, এবং তার সাথে হতে পেট্রোলিয়াম এই যে আছে আমাদের কর্পোরেশন, তাদেরকে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সেটব্যাক উই হ্যাড, যে বাংলাদেশ গভর্নমেন্ট করতে পারছে না। এবং আমি যতদূর এই কেসটা সম্পর্কে জেনেছি, যে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমাদের কারেন্ট যিনি আইনমন্ত্রী রয়েছেন, আনিসুল হক স্যার, আনিসুল হক সাহেব যেটি তখন সবার কাছে ইনসিস্ট করলেন, আমাদের যে লিগ্যাল টিম ছিল ওখানে, যে আগের যে অবস্থা ছিল সেখানে কখনোই কোনো কাউন্টার ক্লেম ফাইল করা হয়নি। ইন্টারেস্টিংলি এখানে যে নাইকো অ্যাকচুয়ালি ওয়েন্ট টু ইক্সিড ক্লেমিং যে বাংলাদেশ তাদের কারো কাছে কোনো টাকা পয়সা পাবে না ফর এনি ড্যামেজ, বিকজ হোয়াট এভার হ্যাপেন ইট ওয়াজ উইদিন দ্য অ্যাম্বিট অফ দ্য কি বলবো, তাদের এগ্রিমেন্টের অ্যাম্বিটের মধ্যে ছিল স্টাফ। সো এটার এগেইনস্ট আমাদের যে ড্যামেজগুলো হয়েছিল সেটাতে কোনো প্রথমে ক্লেম করা হয়নি, কাউন্টার ক্লেম করা হয়নি। At that point of time, Bangladesh filed a counter claim, and after that, এতদিন পরে এসে সবকিছু শুনানির পরে, and we are I know the lawyers who were involved in this, আমাদের ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ আহমেদ ছিলেন, তারপর ব্যারিস্টার মঈন গনি ছিলেন, they both worked their hearts out for this, and those to them, তারা যেটি এখন এই মুহূর্তে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের জন্য যে ড্যামেজগুলো হয়েছে এনভায়রনমেন্টালি এবং কি বলবো কন্ট্রাকচুয়ালি, নাইকো ইজ বাউন্ড টু পে ফর দ্যাট। অর্থাৎ নাইকো ইজ লায়াবল, এইটুকু ডিসাইড করে দিয়েছে ইক্সিড। এন্ড এটার জন্য তাদের দুই প্রস্থে, একবার ইংল্যান্ডে একটা হয়েছে, লন্ডনে একটা সেশন হয়েছিল ফর অ্যাবাউট আ উইক, দেন দে ওয়েন্ট টু কি বলে প্যারিসে তখন এক্সপার্টদেরকে নিয়ে আসা হয়েছিল যে অ্যাকচুয়ালি এখানে ড্যামেজ হয়েছে কি হয়নি এটা বোঝার জন্য। তাদেরকে ক্রস এক্সামিনেশন সবকিছু করার পরে দে কেম টু ডিসিশন দ্যাট ইয়েস, নাইকো যে ড্যামেজটা করেছে ফর দ্য এনভায়রনমেন্ট ইস্যু সবকিছুর জন্য দে আর বাউন্ড টু পে বাংলাদেশ গভর্নমেন্ট অ্যামাউন্ট। এখন বাংলাদেশ গভর্নমেন্টের যেটা কাউন্টার ক্লেম ছিল সেই অ্যামাউন্টটা হবে কি হবে না এটার ব্যাপারে কিন্তু এখনো কোনো ডিসিশন আসেনি, সেটা সামনে আসছে। বাট লায়াবিলিটিটা দে আর লায়াবল এটা এখানে এস্টাবলিশ হয়ে গেছে। সো নাও দে হ্যাভ টু পে। বাট এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হবে, এটা মার্গো প্রবাবলি উইল বি ইন আ বেটার স্টেট টু দিস। So far I know Naiko is a Canadian company and Naiko has filed for liquidation. তাদের সেই অর্থ দেওয়ার ক্ষমতা থাকবে কি থাকবে না সেটা একটা দেখার ব্যাপার রয়েছে। সো সেটার ব্যাপারে I would hope যে মার্গো can enlighten us a little bit more. মারগুপ স্যার, আপনি যদি এই ব্যাপারটা এখানে যেটা হয়েছে, যে যেটা অনেকবার বললো যে নাইকোর ব্যাপারে যে মানে this is an instance of great আমাদের pride that we actually being a respondent, আমাদের যেটা উনি বললো যে we are actually responding. নাইকো basically একটা declaration যে সেটা মামলা করেছে that they are not responsible for the blowout. ওই জায়গায় আমরা counter claim assert করে at a very late stage by the council, যে অনেক ভাই বললো যে আসিফ ইমতিয়াজ আহমেদ and Barrister মঈন গনি and also the American law firm Follow, তারা মিলে যে ভেরি লেট স্টেজ তারা এই কাউন্টার ক্লেম অ্যাসার্ট করে বেসিক্যালি দ্য রিজেকশন অফ নাইকোস ক্লেম এন্ড নাইকোস অ্যাসার্শন, যেটা তারা যে ডিক্লারেশন চেয়েছে ওইটা রিজেকশন
হয়ে যে they are responsible for the blowout because of their negligence এবং বাংলাদেশ is entitled to counterclaim, it's a very big win. And এই উইনটার থেকে যেটা এই সবকিছু আসলে উইনের পরে চলে আসে হলো যেটা অনেক ভাই বলছিল রিকভারি, যে আপনি তো জিতলেই হবে না, আপনি কি পাবেন ওটার উপরে। এখানে যেটা আমাদের একটা প্রোটেকশন যেটা দেয়া আছে যে নাইকোর ক্ষেত্রে, যে নাইকো অলসো হ্যাড ইনভেস্টমেন্ট ইন আদার ব্লকস ইন বাংলাদেশ। ওই ব্লকসে যেটা বাংলাদেশ যেটা করেছে যে বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ ওই ব্লকস যে শেয়ার নাইকো ওয়ান্টেড টু সেল the shares of those blocks or investment. Bangladesh government has taken a stance that they have stopped that sale and they have kept those shares intact. So a protection যখনই নাইকো যেটা জানি যে নাইকো is going into bankruptcy in Canada, তাদের যেখানে তারা যদি ইভেন ব্যাংক্রাপসি যদি যায়ও, আমাদের যেটা রিকভারি করা থাকবে হলো এই যে আমাদের দেশের যে ইনভেস্টমেন্টে তাদের যে শেয়ারস গুলো আছে ওই শেয়ারস গুলো আমরা উই ক্যান সেট অফ প্রসিডিংসে গিয়ে আমরা এটা সেট অফ করে ওই রিকভারি ইট ওন্ট বি, ধরো আমাদের ড্যামেজ যতটুকু হয়েছে আমরা ব্যাংক্রাপসি হলে তো আমরা আনসিকিউরড ক্রেডিটর হিসেবে ব্যাংক্রাপসি প্রসিডিংসে যাব অ্যাজ অ্যান অ্যাওয়ার্ড উইনার, কিন্তু ওই আনসিকিউরড ক্রেডিটর হয়ে থাকলেও যেটা সুবিধা হবে যে আমরা আমাদের এই যেটা বাংলাদেশে তাদের যে শেয়ারস আছে যে কোম্পানিতে ওই কোম্পানির শেয়ারস গুলা ইফ উই ক্যান টেক ইট ইন, আমরা যখন নিয়ে নিব সেট অফ করে তখন আমাদের একটা রিকভারি হয়ে থাকবে। It won't be 100, it won't be 100 cents to the dollar, but it will at least be close to some portion which would be reasonable, and it will be nothing. এখন এই জিনিসটা খুবই, ইভেন দো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে নাইকো রিসোর্সেস এর ব্যাংক্রাপসি করলে তাদের কতটুকু অ্যাসেটস আছে এবং তাদের কতটুকু, দে আর নট অনলি ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, তারা ওয়ার্ল্ড ওয়াইড ইনভেস্টার, অনেক জায়গায় তাদের ইনভেস্টমেন্ট আছে। আমাদের জন্য এটাও খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকবে যে আমরা তো আমাদের যেটা আমাদের হাতে আছে ওইটা সেট অফ করা সত্ত্বেও ওই ব্যাংক্রাপসি প্রসিডিংস এ আলটিমেটলি when we will get an award, যে we have to participate in that bankruptcy proceeding, যে ওইখান থেকেও যতটুকু রিকভারি করা যায়, যে জাস্ট বিকজ তারা ব্যাংক্রাপসিতে গিয়েছে যে we cannot sit on our rights, we have to exert it, and আমাদের ওইখানে ব্যাংক্রাপসি প্রসিডিংস এ পার্টিসিপেট করে ওইখান থেকে যতটুকু পারি we also have to recover from there. আমরা আসলে বুঝতে পারলাম যে নাইকোতে আমরা লায়াবিলিটি ক্লেইমের ক্ষেত্রে আমরা একটি বড় জয় অর্জন করেছি, তবে এই ক্ষেত্রে আমাদের কম্পেনসেশন পাওয়ার জন্য আমাদের এক্ষেত্রে আরো অনেকগুলো স্টেপ পার হতে হবে। এবং তবে এই ক্ষেত্রে আশার আলো হচ্ছে যে যদিও তারা লিকুইডেশন ক্লেম করলেও আমরা তাদের অন্যান্য শেয়ারস থেকে বা অন্য ব্যাংক্রাপসি প্রসিডিং এর মাধ্যমে আমরা তাদের কাছ থেকে কম্পেনসেশন গুলা কালেক্ট করতে পারবো। এরপর যে আমার প্রশ্নটি থাকবে ব্যারিস্টার মার্গো কবিরের কাছে, আপনার কাছে জানতে চাইবো যে ইক্সিডে আমরা এতক্ষণ বাংলাদেশের সাকসেস স্টোরি বা সফলতার গল্প শুনলাম, নাইকো, শেভরন এই কেস দুটি সম্পর্কে জানলাম, তবে এই দুইটি কেস ব্যতীত ইক্সিডে বাংলাদেশের সফলতার আর কোনো ইতিহাস নেই। তো বহুল আলোচিত ইটালিয়ান কোম্পানি সাইপিএম এর বিরুদ্ধে বা অন্যান্য কেস গুলোতে বাংলাদেশ কিন্তু ইক্সিডে আশানুরূপ ফলাফল পায়নি। এক্ষেত্রে মূল প্রতিবন্ধকতাগুলো কি ছিল বলে আপনি মনে করেন? So Saipem is a case, it's a very unique case. মানে আমার একটা পার্সোনাল জিনিস হলো যে যখন সাইপেমের এই জিনিসটা, সাইপেমের কেসটা যখন রায়টা হলো মানে অ্যাওয়ার্ডটা হলো, তো তখন I was in Paris when I was working at the International Chamber of Commerce, the International Court of Arbitration. So ওইখানে I had the opportunity to meet a lot of this very renowned practitioners in the international arbitration and arbitrators যারা investor dispute করে থাকে, commercial arbitration করে থাকে, তাদের সাথে I had the opportunity to interact with them hands on hand. তখন it was very interesting because সাইপিএম অ্যাওয়ার্ডটা আসলে কি হয়েছে, মানে আমি এটা ওই কনটেক্সটে এই কারণে আনলাম যে তাদের ভিউটা was very remarkable because সাইপিএম অ্যাওয়ার্ডে যেটা বলা হয়েছে, সাইপিএম এর ঘটনাটা হলো ছোট করে আমি বলি। সাইপিএম যেটা হয়েছে যে সাইপিএম যে ইনভেস্টমেন্ট, সাইপিএম একটা কমার্শিয়াল আরবিট্রেশন ইনিশিয়েট করেছিল, ওই কমার্শিয়াল আরবিট্রেশন করেছিল আইসিসি রুলস এর আন্ডারে। আইসিসি রুলস এর আন্ডারে যখন তারা কমার্শিয়াল আরবিট্রেশন করেছিল, দেয়ার ওয়াজ সার্টেন প্রসিডিংস ইন বাংলাদেশের সার্টেন প্রসিডিংস এর মধ্যে একটা প্রসিডিংস ছিল যে বাংলাদেশকে ডিউ প্রসেস দেওয়া হচ্ছে না ইন দ্যাট আরবিট্রেশন, এন্ড ওই আইসিসি আরবিট্রেশন ইজ নট ভ্যালিড। আমাদের দেশে যে কোর্টের যেটা হয়েছিল, দে রিভোকড দ্য আরবিট্রাল ট্রাইব্যুনালস অথরিটি, যে আরবিট্রাল ট্রাইব্যুনাল যে ডিসিশনটা দিচ্ছে তার অথরিটিটা রিভোক করা হয়েছিল।
এবং এটা রিভোক করার পরে যেটা হয়েছিল, সাইপেম কিন্তু দে ডিড নট অ্যাপিল দ্যাট ডিসিশন। অ্যাপিল না করে আলটিমেটলি যেটা হলো যে আইসিসি আরবিট্রেশন প্যারালেলি চলে আইসিসি আরবিট্রেশন একটা অ্যাওয়ার্ড দিয়েছে। অ্যাওয়ার্ড দেওয়ার পরে যখন এই অ্যাওয়ার্ডটা হলো, ওই অ্যাওয়ার্ডটা ন্যাচারালি যখন বাংলাদেশে যদি আপনার এনফোর্স করতে আছে, বাংলাদেশে এনফোর্স করতে যেহেতু বাংলাদেশের অলরেডি বাংলাদেশের কোর্টে একটা ডিসিশন আছে দ্যাট ট্রাইব্যুনাল হ্যাজ নট বিন does not have the authority to resolve that dispute, so awardটা enforce হবে না because it will be against the public policy. আমাদের যে section 46 of the arbitration act আছে, যে recognition and enforcement of foreign arbitral award, ওইখানে one of the grounds for refusing the recognition is on the grounds of public policy. So naturally public policy ground that award would have been refused recognition. Saipem at that context যেটা করেছিল, Saipem is an Italian company and Bangladesh and Italy has a bilateral investment treaty যেটা আমরা আগে বলছিলাম। ওই bilateral investment treaty তে ICSID has been selected as one of the dispute resolution forum. Saipem করেছে কি, Saipem তাদের ওই কমার্শিয়াল আরবিট্রেশনের যে অ্যাওয়ার্ডটা, ওই অ্যাওয়ার্ডটা ধরেছে তাদের রাইট, তাদের বলছে বিকজ এটা অ্যাওয়ার্ড হয়েছে, দিস ইজ দেয়ার কমার্শিয়াল রাইট। ওই কমার্শিয়াল রাইট বাংলাদেশে এনফোর্স করা যাচ্ছে না, দ্যাট অ্যামাউন্টস টু এক্সপ্রোপ্রিয়েশন। এই ক্লেম করে দে ফাইলড অ্যান আরবিট্রেশন ইনভেস্টমেন্ট স্টেট ডিসপিউট ইনভেস্টমেন্ট স্টেট আরবিট্রেশন বিফোর দ্য ICSID। ICSID-এ বললো কি তারা যে আইসিসি তে যে অ্যাওয়ার্ডটা পেলো আইসিসি আরবিট্রেশনে, ওই অ্যাওয়ার্ডটা যেহেতু বাংলাদেশের লোকাল কোর্টস হ্যাভ ইন্টারফেয়ার ইন দ্যাট অ্যাওয়ার্ড টু দ্যাট এক্সটেন্ট যে জুডিশিয়াল interference in the arbitration proceedings amounts to expropriation. মানে কি, যে বাংলাদেশের কোর্টের যে স্টেপ গুলা নিল এই আরবিট্রেশনে, ওই স্টেপ গুলা amounts to expropriation, মানে স্টেপস গুলা amounts to that তাদের investment has been taken out unlawfully without proper compensation. ICSID tribunal in that case of Saipem has decided, which I do not agree, যে তারা ডিসাইড করলো যে হ্যাঁ, বাংলাদেশ কোর্টের অ্যাকশন, বাংলাদেশের কোর্টের যে রিভোকেশন অফ আরবিট্রাল ট্রাইব্যুনালের যে অথরিটি রিভোক করলো বা এই বিভিন্ন ইন্টারফেয়ার করছে আরবিট্রেশন প্রসিডিংস অ্যাকর্ডিং টু দেম, ওই ইন্টারফারেন্স অ্যামাউন্টস টু এক্সপ্রোপ্রিয়েশন। এবং যেহেতু এটা এক্সপ্রোপ্রিয়েশন হয়েছে ইনভেস্টমেন্টে, তারা একটা অ্যাওয়ার্ড দিয়ে দিল ইন ফেভার অফ সাইপেম। যেটা হলো যে সাইপেমের এই অ্যাওয়ার্ডটা বেসিক্যালি ডিউ টু দ্য ফ্লাক্স অফ টাইম, এতদিন পরে যখন অ্যাওয়ার্ড হলো, এটা ইন্টারেস্ট বিয়ারিং, দ্যাট অ্যাওয়ার্ড হ্যাজ বিকেম আ হিউজ নাম্বার ফর বাংলাদেশ। বাট আমাদের অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট কনটেক্সট যখন ICSID এর যখন অ্যাওয়ার্ডটা হয়ে গেল, তখন আমাদের উই হ্যাড টু পে আপ and we did settle ultimately in that as a nation we had to settle with that, কারণ আমাদের but that was in my opinion that was not a correct award, that was a wrong award, because এখানে কতগুলা factors comes in, legal principles আছে। একটা হলো লোকাল এক্সস্টন, যেটা করতে হবে লোকাল রেমেডিস কে এক্সস্ট করতে হয়। যে কোনো ক্ষেত্রে যদি আপনার একটা সিম্পল একটা স্পেসিফিক রাইট হলো যে আপনি, ফর এক্সাম্পল যেটা আমি বলছিলাম, যে ঢাকার কোর্টে যখন আপনি রিভোক করলো আরবিট্রেশন ট্রাইব্যুনাল, দে হ্যাড দ্য অপশন টু অ্যাপিল, বাট সাইপেম উইদাউট অ্যাভেইলিং দ্যাট অপশন টু অ্যাপিল, তারা দে ওয়েন্ট স্ট্রেট টু ICSID. Usually investment arbitration, unless you exhaust your local remedies, you are not entitled to any award from ICSID. But এই ক্ষেত্রে they made an exception. তারা বলেছে, তারা দেখিয়েছে যে this local remedies or exhaustion provision is not applicable, will not be attracted, particularly due to the conduct of the local court, মানে বাংলাদেশি court. The reason আমার ক্ষেত্রে, the reason আমি যেটা বলছিলাম যে this is not a good decision is because the ICSID directly Bangladeshi court jurisdiction নিয়ে they have interfered. They have said the বাংলাদেশের কোর্ট যেভাবে তাদের jurisdiction exercise করেছে, ICSID ওই ক্ষেত্রে ICSID ট্রাইব্যুনালটা has come to a finding that jurisdiction exercised by the Bangladesh court was not correct. In my opinion, and in the opinion of a lot of very respectable practitioners and arbitrators, যেটা বলছিলাম Paris, I had the opportunity to discuss this case, was that ICSID does not have the authority, and ICSID tribunal does not have the authority to decide whether a local court has done something correctly or not. Particularly যখন ওই local court's decisionটা, they had an option to appeal, they did not exercise the option to appeal, and so ICSID in a way acted as an appellate forum, যে বাংলাদেশের কোর্টটা এরকম একটা ডিসিশন দিয়েছে, ICSID
exit tribunal does not agree, তার একটা ডিসিশন দিয়ে দিল যে না, ওই কোর্টের ডিসিশনটা was wrong এবং এর জন্য সাইপেম is entitled to this amount of money. So irrespective of that, we had, like I say, that we had to settle. কারণ আমাদের কেন settle করতে হয়েছে? Because we want to attract foreign investors. We don't want a black mark on our record, and we settled. But subsequently, Exceeder awardটা কিন্তু has been distinguished. In Exceeder অন্য কেসগুলোতে এই award, সাইপেম awardটা কিন্তু was not followed. In fact, there has been a lot of literature, মানে অনেক articles and অনেক journals এই সাইপেম awardটা নিয়ে discussion হয়েছে, যেখানে both ways, but particularly the সাইপেম awardটা is not correct. It does not reflect the actual the actual intention of a settlement of investment dispute. এই জিনিসটা clearly surface out করেছে, and for that specific purpose the subsequent tribunals did not actually follow the judgment of Saipem. They said that no, you cannot local court decision without exhausting the local remedies, you cannot term that as an expropriation. কারণ এই জিনিসগুলোর জন্যই কিন্তু অনেক ক্ষেত্রে exit became unattractive. For example, there has been denunciations মানে exit যেহেতু একটা treaty wise exit formulate করা হয়েছে, exit কিন্তু প্রত্যেকটা দেশ signed into the convention to become part of exit, এবং তখনই exit will be applicable. তখনই না, মানে you can have written consent, but in most terms exit is applicable if you are a party to the exit treaty. But ধরেন এই কিছু কিছু দেশ কিন্তু denunciate করেছে, মানে they opted out from it. For example, Bolivia was the first country যে denunciation করেছে. কেন করেছে? কারণ তারা দেখছে যে exit তাদের একটা ধারণা, তারা যেটা বলেছে যে exit appears to be more friendly to investors of first world countries like United States, Europe. এই দেশগুলোর they had the idea that এখান থেকে এই least developed countries বা developing countries are not getting enough fairness or enough due process এটা থেকে নেওয়ার জন্য, and that's why তারা denunciate করেছে. এখানে খুবই ইম্পর্টেন্ট হলো, ফর এক্সাম্পল আর্জেন্টিনার যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল 2005 এর আগে, তখন কিন্তু এক্সিডের আরবিট্রাল ট্রাইব্যুনাল এক্সিড থেকে এত জাজমেন্ট এসেছে এগেইনস্ট, কারণ ট্রাইব্যুনাল তখন হয়েছিল কি ওভারনাইট আপনার আর্জেন্টিনার কারেন্সি ফেল কোয়ার্টার, মানে ইট বিকেম, আগে ছিল $1 was 1 peso, overnight it became 4 pesos equals to $1. So investment কিন্তু overnight আপনার 75% of investment was gone. এই ক্ষেত্রে it led to series of cases in the exit. Ultimately তখন যেটা হয়েছে যে এক্সিডে এত অ্যাওয়ার্ড এসেছে, এই অ্যাওয়ার্ডটাও তাদের জিডিপি, it was almost as high as their GDP. So এই জিনিসগুলা especially in Latin America, এই জিনিসগুলা played a big role in countries in Latin America to denunciate. So a balance is very important. So coming back to সাইপেম, the সাইপেম এর যে আমাদের যে এক্সপেরিয়েন্স হয়েছে, ওই এক্সপেরিয়েন্স unfortunately was, it's not that we did something wrong and we got something, but it's extremely important যে আমাদের ওই ডিসিশনটাকে it shows the subsequent tribunals যেহেতু এটা ফলো করে নাই, it shows that that was not a correct decision. That was not a correct decision. The tribunal went beyond their, in my opinion, the tribunal went beyond their jurisdiction, beyond their capacity to decide on a matter which was not meant to be decided in the way they have done. So, that সাইপেম is a bad experience for us, but that's how it is. Very interesting. সাইপেমের ডিসিশন আর কোনদিন এই এক্সিট ট্রাইব্যুনাল নিজেরাও ফলো করে। Actually যেটা সাইপেমের যেটা এক্সিটের ডিসিশন, যে কন্ডিশন যেটা যে এক্সপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে কি বলবো, you have to exhaust the local remedies and all this, এটা অন্য কোন তাদের পরবর্তী কোন কেসে কখনোই ফলো করেনি. This was the one of case, and again যেটা বলছিল মার্গো বলছিল যে আমাদের কনসেপশনটাই হচ্ছে যে এক্সিট is always favoring the advanced countries, investors from foreign countries, as in if you are white and if you are rich and all these. That is the beginning of coming to this conclusion, যে এটা থেকেই কিন্তু মানে দেখা যায়
And পরবর্তীতে অন্য কোনো কেসে এই জিনিসটাকে তারা কখনোই ফলো করেনি, শুধু বাংলাদেশ ইনভেস্টিগেশন এটা কোনো কারণ ছিল। বাট এখানে আমি একটা জিনিস অ্যাড করি যে আমাদের কিন্তু from Saipem we have matured enough, we have matured to Chevron and Nyko. Now exactly. It's not a walk in the park. We have learned Exactly. from the experience. It's not a walk in the park anymore. যে বাংলাদেশে আপনার একটা ইনভেস্টমেন্ট ডিসপিউট হলে এবং it's okay, you go the exit and you win. And I have to particularly give a lot of congratulations to the Bangladeshi team, the Barrister Asif Imtiaz Ahmed, Barrister Moin Ghani, and their foreign counterparts. That they have worked really hard and they have obtained an award, যেটা কিন্তু not only for Bangladesh, because আমাদের মতো অন্যান্য দেশ যারা আমাদের স্ট্যান্ডার্ডে যেটা আছে, যারা ফরেন ইনভেস্টার্স কে ইন এনি ইভেন্ট তারা অ্যাট্রাক্ট করতে চায়, তাদের জন্য it's a big assurance. You cannot, as just because you are an economy which is, for example, 10 times, 20 times, 30 times, 40 times larger than Bangladesh or any other country, does not mean that you can get an award in exit. Just it won't be a walk in the park. You have to have a case. So Saipem থেকে, if you go to Nyko, আপনি দেখেন Saipem কিন্তু যে ডিসিশনটা হলো এবং নাইকোকে আমরা রেসপন্ডেন্ট হয়ে কাউন্টার ক্লেম অ্যাসার্ট করে জেতা, it's a big win. And it's a lot of confidence আমাদের বাংলাদেশের জন্য। we have to say যে আমাদের গভর্নমেন্ট অফ বাংলাদেশ, আমাদের relevant ministries, the Ministry of Law, the Ministry of Power, তারা যে এটা আমিও কিছু ওয়েবিনার ফলো করেছি, অনেক ভাই ওয়াজ হোস্টিং ওয়ান as well on this, যে তারা যে কুইক ডিসিশন নিতে পেরেছে এবং তারা যে ফরেন কাউন্টারপার্ট, কারেক্ট ফরেন কাউন্টারপার্টকে অ্যাপয়েন্ট করেছে, ফোলে হক, দেন আমেরিকান ওয়াশিংটন ডিসি বেসড বুটিক ল ফার্ম, তারা যে আইডেন্টিফাই করে could appoint them and they worked really hard, quick decisions, the government takes a decision, quick turnaround, এগুলা করে ultimately we won the Nyko case. So এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট হলো, in any dispute, এটা খুবই ইম্পর্টেন্ট হলো যে how you conduct the proceeding, how you can facilitate your lawyers, how you can basically bring in documents and relevant things is extremely important. এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট as Bangladesh as a nation, because আমরা যতই ইনভেস্টর অ্যাট্রাক্ট করি, we need to protect our own self as well. Exactly. এখানে আসলে বলা যায় যে সাইপেমের ব্যর্থতাটা আমাদের জন্য আসলে একটা লেসনের মতো ছিল, যেটার মাধ্যমে আমরা পরবর্তীতে নাইকো বিন্ডা শেভরনে আমরা সেটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং আমাদের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য কিন্তু আমরা সেখানে একটি ভালো ফাইট করতে পেরেছি। এটা আমাদের জন্য খুবই আশার একটি ব্যাপার। আমরা এবার অনিক স্যার আপনার কাছে প্রশ্নটি করব যে বর্তমানে বিটিআরসি এবং গ্রামীণ ফোনের মধ্যকার যে বিরোধ চলছে, তো সেখানে দেশের সর্বোচ্চ আদালত গ্রামীণ ফোনকে 2000 কোটি টাকা প্রদানের আদেশ দেয়। আর এর পরপরই গ্রামীণ ফোনের যে প্যারেন্ট কোম্পানি টেলিনর গ্রুপ, তারা একটি লিগ্যাল নোটিশের মাধ্যমে নেগোসিয়েশনের আহ্বান করেন এবং সেটি যদি ফলপ্রসূ না হয় সেক্ষেত্রে তারা ইক্সিটে ইনভেস্টমেন্ট আরবিট্রেশনে একটি আভাস প্রদান করে। তো এর যৌক্তিকতাটা কি, বা এ প্রেক্ষিতে আসলে বিটিআরসি কি পদক্ষেপ গ্রহণ প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? Very interestingly, this is something which is কি বলবো যে মানে আপনার জিপির আর রবির সাথে যেটি চলছে সেটি তো একটা কি বলবো মানে you see I was at one point of time I was basically very involved with BTRC. I was and a active telecommunication act শুরু করে সবকিছু। So I mean naturally I will take side of BTRC. এখানে যেটা জিনিসটা দাঁড়াচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি আরবিট্রেশনের কোনো স্কোপই আমি কোথাও দেখিনি। তাদের মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছিল, ভেরি ইন্টারেস্টিংলি যে ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট আছে, Margo, whether you know it or not, there is no scope of going for any arbitration. ঠিক আছে? And কোর্ট এখানে একটা স্পেসিফিক ডিসিশন দিয়ে দিয়েছেন আমাদের অ্যাপ্লিকেশন। এটা কিন্তু শুধু যে ইতে হয়েছে তা না, বিটিআরসি কাছে গিয়েছে, কি বলে যে বিটিআরসি ক্লেমটা গ্রামীণের কাছে গিয়েছে, গ্রামীণ সেটাকে এবার রবি সেটাকে ফাইট করেছে, করার পরে হাইকোর্ট থেকে তারা একটা অর্ডার নিয়েছেন, গভর্নমেন্ট অ্যান্ড বিটিআরসি হ্যাজ অ্যাপিলড এগেইনস্ট ইট ইন দ্য অ্যাপেলেট ডিভিশন এবং সেই ইন্টারিম অর্ডার রিতে চলছে। সো মেইন জিনিসটা কিন্তু এখনো বাকি থেকে গেছে। সো বেসিক্যালি এই মুহূর্তে ইক্সিটে যদি যায় তাহলে এগেইন দ্যাট কোয়েশ্চেন কামস আপ যে ওয়েদার লোকাল রেমেডিটাকে তারা এখনো এক্সস্ট না করেই কেন ওখানে চলে গেছে। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট
টেলিনর এটা বলার চেষ্টা করছে বা দেখানোর চেষ্টা করছে যে এখানে সিঙ্গাপুর গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট আছে, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে এইসব ইটি হয়েছে, অ্যাজ এ রেজাল্ট এখানে যাবে। বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট দিস ইজ a case which should be at this moment can go to exit. And even if it goes there, probably thanks to the experience that we have with Chevron and Nyco, this is going to be another success story in our world. And এখানে একটা জিনিস বলে রাখি যে সাইপেমের বেলাতে I am confessed যে we were the local councils for সাইপেম in Bangladesh যখন কেসগুলো চলছিল. So I'm not very proud of that fact, but that was something where we were involved in another capacity. But in this women for stuff, please. You were saying something. তখন কি আপনি কোন চেম্বারে কি ছিলেন আপনি ওইটাও একটু বলেন। Again, যেটা বলতেছি, Margub and I, we have something in common. We both started basically when I came back. I started working with my senior advisor Rafiqul Haq. His chamber is called Haq and Company. And Margub also, when he came, then that was the time when I was about to go independent. So আমরা খুব কম সময় একসাথে কাজ করেছি, but he also started his career in Bangladesh with Haq and Company. So basically, we both have our roots in what I would say in Saipem case, working for Saipem. Let's put it that way. So, this is it. And একটা বড় সৌভাগ্য যে আমরা আপনাদের দুজনকে একত্রে পেয়েছি আমাদের মাঝে, এবং যারা মানে সাইপেম কেসিতে আমাদের যে তারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদেরকেই আমরা আমাদের তার আলোকে আমরা আমাদের আজকের আলোচনাটি করতে পারছি। এটা আমাদের একটি সৌভাগ্য। যদিও সেখানে আমরা আমাদের সফলতা পাইনি, কিন্তু সেটা থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি সেটার মাধ্যমে আমরা পরবর্তীতে কিন্তু আমরা অনেকগুলো বিজয় পেয়েছি, এবং ভবিষ্যতে আমরা আরো জয় অর্জন করব, এই ব্যাপারে আমরা আশা রাখতে পারি। এই পর্যায়ে আমি প্রশ্ন করব যে ইক্সিড প্রদত্ত অ্যাওয়ার্ড সেটি বাংলাদেশে এনফোর্স বা বাস্তবায়নের প্রক্রিয়াটা কি? আমরা জানলাম যে নাইকোতে যেরকম হয়েছে যে তাদের লায়াবিলিটি এস্টাবলিশ হয়েছে, কিন্তু এই যে মানে এনফোর্সমেন্ট বা আমাদের কম্পেনসেশন পাওয়ার ক্ষেত্রে আসলে অনেকগুলো স্টেপ আরো যেতে হবে। এই ব্যাপারটিকে যদি আরেকটু বিস্তারিতভাবে বর্ণনা করতেন, আমি মারগুব কবির আপনাকে অনুরোধ করব যে ইক্সিডের অ্যাওয়ার্ড বাংলাদেশে এনফোর্সমেন্টের প্রক্রিয়া সম্পর্কে কিছু বলার জন্য। So আপনার এক্সিডের অ্যাওয়ার্ড বেসিক্যালি ট্রিটি সাইন্ড বাই, এটা কিন্তু আপনার নর্মাল আর্বিট্রেশন আর এক্সিড ইজ আ ডিফারেন্স। এক্সিড ইজ আ ট্রিটি সাইন্ড বাই দ্য স্টেট অফ বাংলাদেশ, এন্ড যে দেশের ইনভেস্টরের সাথে ধরুন ডিসপিউট হচ্ছে বা বাংলাদেশি ইনভেস্টর যদি অন্য কোনো দেশের সাথে থাকে, এটা স্টেট টু স্টেট ইজ আ সিগনেটারি অফ দিস। এখন এক্সিডের কিন্তু অ্যাওয়ার্ড এনফোর্সমেন্ট যদি আপনি কথা বলেন, এক্সিডের অ্যাওয়ার্ড মোস্ট অফ দ্য কেসে কিন্তু এনফোর্সমেন্টের জায়গায় যেটা হয়ে থাকে যে এক্সিড অ্যাওয়ার্ডটা আপনার ডাইরেক্টলি পার্টিসরা সেটেল করে ফেলে। কারণ কেন এটা সেটেল করে ফেলে? বিকজ ইফ ইউ ইন্টেন্ড টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনি ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাওয়ার্ড পেন্ডিং। যেখানে আপনার একটা অ্যাওয়ার্ড হয়েছে এক্সিড অ্যাওয়ার্ড এন্ড ইউ হ্যাভ ইট পেন্ডিং এন্ড স্টিল ইউ ডিড নট, আপনি ওই অ্যাওয়ার্ডটা পে অফ করেননি বা অ্যাওয়ার্ডটা আপনি এক্সিকিউট করতে দেননি। এখানে একটা ডাইরেক্টলি জিনিস রিলেটেড হলো, এখানে মান্থলি মিগার একটা রেটিং আছে, মান্থলি ইনভেস্টমেন্ট গ্যারান্টি একটা অথরিটি আছে মিগার। কিন্তু যেটা হয় যে কোনো ইনভেস্টমেন্ট যদি হয়ে থাকে, এই মিগা গিভস আ প্রোটেকশন যে টু দ্য ইনভেস্টর, একটা প্রোটেকশন থাকে। এই যখনই আপনি when you will start not to provide this not to allow enforcement of an award, আপনার রেটিং becomes extremely high. মেগা যখন আপনার এই রেটিংটা যখন রিস্কটা যখন বেড়ে যায়, তখন কিন্তু আপনার রিস্ক অফ ইনভেস্টমেন্ট and cost of investment and insurance for investment becomes extremely high. তখন কিন্তু as a nation, একটা নেশন becomes unattractive. এর জন্যই মোস্ট অফ দ্য টাইম যেটা হয়ে থাকে যে আপনার যে দেশগুলোতে আপনার এই এনফোর্সমেন্ট বলেন বা ইয়েগুলো হয়ে থাকে, তারা নিজেরাই এটাকে সেটেল করে ফেলে। এবং টু অ্যান এক্সটেন্ট আমার যেটা ধারণা যে আপনার সাইপেমের ক্ষেত্রেও আমাদের ওয়ান অফ দ্য রিজন ওয়াজ ফর সেটেলমেন্ট ওয়াজ দ্যাট উই ডিড নট ওয়ান্ট টু বি আ নেশন যেখানে একটা এক্সিড অ্যাওয়ার্ড হয়েছে, বাট উই ডিড নট লেট দ্যাট অ্যাওয়ার্ড টু বি enforced or that award to be executed in any manner. এবং এই এক্সিডের কনভেনশনের মধ্যেই এই অব্লিগেশনটা থাকে। এক্সিডের কনভেনশনের মধ্যেই বলা আছে যে আমাদের when you sign that convention, you become a party to that convention, আপনার এই অব্লিগেশনটা থাকে যে you will recognize and enforce an exceed award. So ওই রেকগনিশনটা কিন্তু আপনার কনভেনশনের ভিতরেই আছে।
আর যখনই আপনি ওটা করবেন না তখন it will appear that you are not you have as a state you have entered into an agreement but you are not following through that agreement. So এর জন্য এটা enforce হয়ে যায় খুবই মানে it's easy to enforce that award or easy for states to to যেটাই হোক যেমন সাইপ্রামের ক্ষেত্রে যেটা আমরা হয়েছে আমরা এগ্রি না করলেও we had to basically enforce that and we had to basically pay for that. অর্থাৎ এক্সিডের অ্যাওয়ার্ড গুলো এনফোর্সমেন্টের ক্ষেত্রে আসলে ওরকম প্রতিবন্ধকতা কিছু থাকছে না। আমরা এবার প্রশ্নটি করব, আমরা শুনে আসলাম যে আসলে সাইপিএম কেসটিতে অনেকটা এক্সেপশনাল একটা ডিসিশন হয়েছে, তো আমার প্রশ্নটি থাকবে যে এক্সিডের যে অ্যাওয়ার্ড বা এক্সিড যে ডিসিশন গুলো দিচ্ছে এর বিপরীতে কি আপিলের বিধান আছে? খুব লিমিটেড, ভেরি লিমিটেড। বেসিক্যালি এটাকে আপিল বলা হয় না, এটাকে বলা হয় যে পোস্ট অ্যাওয়ার্ড রেমিডিজ। রিমেম্বার ওয়ান থিং দ্যাট যেটা এক্সিডের ব্যাপারে একটা দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং দ্যাট ইউ ক্যান নট চ্যালেঞ্জ তাদের ডিসিশনটাকে, যদি ডিসাইড করে থাকে সেটাকে কোনো ডিসিশনকে চ্যালেঞ্জ করা যায় না, অ্যাওয়ার্ডটাকে করা যায়। অর্থাৎ এই যে এখন যে এটা হয়েছে আমাদের এই যে নাইকো কেসটাতে, দে ক্যান নট চ্যালেঞ্জ দিস ডিসিশন অ্যাকচুয়ালি, দে ক্যান নট, বিকজ এখানে যেটা হয়েছে যে এখানে ডিসিশন দিয়েছে যে দে আর লায়াবল। হোয়াট দে ক্যান ডু, যেটা অ্যাওয়ার্ড যখন আসবে তখন। এখন এটার জন্য সো ফার আই রিমেম্বার, কারেক্ট মি ইফ আই এম রং মাহবুব, যে 49 এক্সিড কনভেনশনের যে রুল 49, 50, 51, 52, 53 এন্ড 54 প্রবাবলি অ্যাপ্লিকেবল হয় এটার জন্য। একটা আছে বোধহয় যে 45 দিনের মধ্যে রেকটিফিকেশনের জন্য চাওয়া যেতে পারে, যে এখানে যদি দেখা যায় যে there is a clerical mistake or something of that sort, যদি সেটা হয় সেটার জন্য যেতে পারবে। then there is a provision for revision, that is যে যদি নতুন কোনো ফ্যাক্ট চলে এসে থাকে that could decisively affect the award, তখন probably article 51 এর আন্ডারে রিভিশন করতে পারবে। আরেকটা যেটা চাইতে পারে সেটা হচ্ছে annulment, that is under article 52, যে exceptional courts যেটা দিয়ে safeguard of the violation of ফান্ডামেন্টাল লিগাল প্রিন্সিপলস রিলেটিং টু দ্য প্রসেস যদি দেখানো যায় সেরকম। সো আই বিলিভ দিজ আর দ্য থ্রি ভেরি লিমিটেড স্কোপ যেখানে তারা করতে পারবে, কি বলে যে নট অ্যাপিল, রাদার পোস্ট অ্যাওয়ার্ড রেমেডি সিক করতে পারে। এর বাইরে I don't, off my head, I don't think there are any other remedies they can look for. অর্থাৎ খুবই লিমিটেড। এখানে খুবই ইম্পর্টেন্ট যেটা হলো যে অনেকে যেটা বললো যে এখানে অ্যাওয়ার্ডটা চ্যালেঞ্জ করে এক্সিডের অ্যাওয়ার্ডটা আপনার এক্সিডেই চ্যালেঞ্জ করতে হবে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। যে এক্সিডের অ্যাওয়ার্ডটা ইউ ক্যান অনলি চ্যালেঞ্জ ইট ইন এক্সিড, ইউ ক্যানট ফর এক্সাম্পল ধরুন আমরা লোকাল একটা আরবিট্রেশনের ক্ষেত্রে কি করি, আরবিট্রেশনের ক্ষেত্রে আপনি যে দেশে আরবিট্রেশন হচ্ছে ওই সিট অফ আরবিট্রেশনের কোর্টে গিয়ে ইউ ক্যান চ্যালেঞ্জ দ্যাট অ্যাওয়ার্ড। বাট এক্সিডের ক্ষেত্রে আপনার এক্সিডের রুলস ফলো করে আপনি এক্সিডেই ওই জিনিসটা চ্যালেঞ্জ করতে হবে, এবং ওই এক্সিডের চ্যালেঞ্জটা, এক্সেপশনাল চ্যালেঞ্জটা আপনি করতে পারবেন ওই প্রসিডিংস এর টাইটেল হলো অ্যানালমেন্ট, যেটা অনেক ভাই বললো। অ্যানালমেন্ট যেটা হলো যে ওইটাও খুবই লিমিটেড ক্ষেত্রে আপনি অ্যানালমেন্টের জন্য যেতে পারবেন। যেমন আমি বলি কি কি ক্ষেত্রে হতে পারবেন, যেখানে বলি দ্য ট্রাইব্যুনাল ওয়াজ নট প্রপারলি কনস্টিটিউটেড, দ্য ট্রাইব্যুনাল হ্যাজ ম্যানিফেস্টলি এক্সিডেড ইটস পাওয়ার, there was corruption on part of a member of the tribunal, যেহেতু এটা স্টেট টু স্টেট, এই জন্য এই ওয়াইডার অ্যাম্বিট গুলো আছে, and there has been a serious departure from a fundamental rules of procedure, or the award has failed to state the reasons on which it is based. So annulment proceedingsটা, এই annulmentের ক্ষেত্রে আপনি জাস্ট এই লিমিটেড গ্রাউন্ডে আপনি ওই annulment যেতে পারবেন ইন দ্য এক্সিড। annulment যে হয়নি এরকম না, এক্সিড অ্যাওয়ার্ড has been annulled in the past, but it's in the rarest of the rare occasions that এটা অ্যানাল করা হয়। অর্থাৎ খুবই লিমিটেড সার্কামস্টেন্সে এক্সিডের প্রদত্ত ডিসিশন গুলো আবার এক্সিডে আমরা অ্যানালমেন্টের ক্ষেত্রে যেতে পারি। এ পর্যায়ে আমি প্রশ্নটি করব মার্গুব কবির আপনার কাছে। প্রশ্নটি থাকছে যে আমরা দেখতে পাই যে আইসিসি কিংবা আনসিট্রাল যথাক্রমে 2012 বা 14 সালে তাদের আরবিট্রেশন রুলসটাকে সংশোধন করে, এবং যার মাধ্যমে তারা ট্রান্সপারেন্সি এন্ড ডিসক্লোজার অর্থাৎ স্বচ্ছতা ও তথ্য প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করে। ইক্সিটে এখন পর্যন্ত এই ধরনের কোনো রিফর্ম বা সংশোধনী আনা হয়নি। আবার অন্যদিকে আনসিট্রাল রুল অনুযায়ী অ্যাওয়ার্ড বা সিদ্ধান্ত বাধ্যতামূলক হবে না যদি তার সংশ্লিষ্ট রাষ্ট্রের আদালত কর্তৃক বাতিল
হয় কিংবা পাবলিক পলিসি বিরোধী হয়। এই ধরনের বিধানও কিন্তু ইকসিডে উপস্থিত। অর্থাৎ যেটা বলতে পারি যে ইকসিডের আরবিট্রেশন রুলগুলো তুলনামূলকভাবে অন্যান্য আরবিট্রেশন ফোরামের থেকে অনেক বেশি কঠোর এবং বিনিয়োগ রাষ্ট্র বান্ধব। এর প্রেক্ষিতে জাতীয় স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের কি এখন ইকসিডের পরিবর্তে অন্য যে ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ফোরাম গুলো আছে, আনসিট্রাল বা আইসিসি, এদেরকে প্রাধান্য দেওয়া সুবিধাজনক হবে বলে কি মনে করেন? এইখানে এই ডিসিশনটা কিন্তু আমাদের এজ আ কান্ট্রি হওয়াতে যেটা হয়েছে, এই ডিসিশনটা অনেক ক্ষেত্রে আমাদের ইটস নট আপ টু আস। যখন আমরা বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি যখন সাইন করে রেখেছি, এই বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটিতে কিন্তু আমরা ইকসিডে উই হ্যাভ অলরেডি অপটেড ইনটু ইকসিড। এখন এই আপনি যেটা বলছেন যে আনসিট্রাল আরবিট্রেশন রুলস, আইসিসি রুলস ইজ মোর ইনটু কমার্শিয়াল আরবিট্রেশন, ওটা কমার্শিয়াল আরবিট্রেশনের ক্ষেত্রে হয়। বা আনসিট্রাল আরবিট্রেশন রুল যেটা অ্যাড হক রুলস, ওটা আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইউ ক্যান ইউজ। এন্ড আমি যেটা বললাম যে দেয়ার ইজ আরবিট্রেশন, কারেন্টলি আমি একটা আরবিট্রেশনে আছি যেখানে ইনভেস্টমেন্ট আরবিট্রেশনে আনসিট্রাল আরবিট্রেশন রুল হচ্ছে। বাট আপনার ইকসিডের ব্যাপারে যেটা আপনি বলছেন যে ইকসিড থেকে if you want to move out of ICSID or anything, অন্য কোনো রুলস এ যদি আপনি অপট ইন করতে চান, আপনার যখন এই বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটিটা থাকবে, it is not up to you to change that. But unless you bilateral investment treaty থেকে you pull out of that, আপনি কিন্তু you have already opted into ICSID. এবং ICSID এর যে পারপাস, আমাদের তো রিসেন্টলি we have good experience with ICSID, so we do not really need to get out of ICSID or denounce ICSID in any way right now. এখন যেটা ইম্পর্টেন্ট হলো যে ইকসিডের আমাদের we need to gear up our resources so that in case of any dispute বা এরকম হয়, so that it, investors think twice before they initiate any ICSID proceedings. আপনি দেখবেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ has always been the respondent in all ICSID proceedings. কারণ কি, ইনভেস্টররা বাংলাদেশকে টেনে ইকসিডে নিয়ে গিয়েছে। আমরা টেনে নিয়ে গেলে আমরা হেরে চলে এসেছি, এরকম আগে হতো। এখন কিন্তু আর হেরে চলে আসছি না, এখন কিন্তু জিতে আসছি। বা ইনভেস্টার্স কিন্তু এখন চিন্তা করবে যে যাওয়ার আগে যে whether it's a good idea or not. শুধু জিতে আসছি না, মানে ওদের ক্লেমটাকে করে দিয়ে কি বলবো, বাদ দিয়ে নিজেদের ক্লেম বাড়িয়ে নিয়ে চলে আসছি, so which is even worse than that. So that is very important thing. আরেকটা যেটা আছে, যেখানে শুধু আইসিসি এর কথা বলছি, আর্বিট্রাল রুলের কথা বলছি, অনেক রকমের আছে। এরকম ফিডিক আছে, ফিডিক হচ্ছে ফর কনস্ট্রাকশনস এন্ড অল দিস, ফিডিক থেকে শুরু করে অনেক রকমেরই আছে। সো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস ফ্রম কন্ট্রাক্ট টু কন্ট্রাক্ট যে কি টাইপের করছি। যদি কনস্ট্রাকশন কন্ট্রাক্ট দেন উই উইল গো ফর ফিডিক। যদি আইসিসি যেটা বলছি যে কমার্শিয়াল কন্ট্রাক্ট হয়, দেন উই গো ফর আইসিসি এন্ড আনসিট্রাল রুলস। সো ইট ডিপেন্ডস ফ্রম কন্ট্রাক্ট টু কন্ট্রাক্ট। কোনোটাকেই বা দেওয়ার কোনো স্কোপ নেই, কোনোটাকেই যে আমি এক্সক্লুসিভলি শুধু এটাতেই থাকবো এরকমও কোনো স্কোপ আছে বলে আমার মনে হয়। অর্থাৎ ইকসির আমাদের আসলে যে বড় জয়গুলো, এগুলো আমাদের জন্য অনেক, ভবিষ্যতে আমাদের জন্য আরো অনেক মাইল ফলক তৈরি করবে। এবং আমরা বুঝতে পারছি যে আসলে ইকসিড মানে প্ল্যাটফর্ম চেঞ্জ না, বরং আমরা আমাদের রিসোর্স গুলোকে বাড়ানো এবং আমাদের যে সাফল্যের ইতিহাস বা ব্যর্থতার কারণগুলো থেকে আমরা ভবিষ্যতে যাতে যত্ন সহকারে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করলে আমরা এক্ষেত্রে একটি ভালো আউটকাম পেতে পারবো। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আপনাদের দুজনের কাছে একটি অনুরোধ থাকবে, তা হলো সিআইএডিআর এই সংস্থাটি সম্পর্কে বলার জন্য। অনেক স্যার, আপনি শুরু করেন। ওকে, লেট মি পুট ইট দিস ওয়ে, যে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে গিভেন দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ, যে আমরা ভার্চুয়াল কোর্টের দিকে চলে যাচ্ছি, চলে যাচ্ছি যে আস্তে আস্তে বিকজ অফ দিস প্যান্ডেমিক। ওয়ান গুড থিং অ্যাবাউট দিস প্যান্ডেমিক ইজ দ্যাট দিস হ্যাজ ইন্ট্রোডিউসড আমাদের, যে আমরা অ্যাকচুয়ালি যে কি বলবো, এখানে বসে যদি করতে পারি কোনো কিছু, তাহলে কিরকম হতে পারে। থিঙ্ক অ্যাবাউট ইট। দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস ওডিআর অ্যান্ড সিআইএডিআর এর কথা, আগে আমি জাস্ট ওডিআর এর বেস্ট জিনিসটা বলে নিই। যে আগে যেটা হতো, যে এটা মার্গুব জানবে, যে আমরা যখন আরবিট্রেশন করে যাচ্ছি, সিঙ্গাপুরে যাচ্ছি, বাংলাদেশ থেকে ওখানে যে যাকে নিচ্ছি তার যে বিশাল একটা কস্ট ইনভলভমেন্ট থাকতো। বিলিভ ইট অর নট, দ্যাট ইউজ টু বি দ্য বিগেস্ট হিন্ড্রেন্স, যে বাংলাদেশ থেকে আমরা কাউকে রিপ্রেজেন্ট করতে গেলে যে আমি এটা অ্যাফোর্ড করতে পারবো কিনা। কারণ কি, যে ভদ্রলোক যারা আরবিট্রেটর হিসেবে আসছেন বা রেফারি হিসেবে, আম্পায়ার হিসেবে আসছেন, তাদের প্লেনে যাওয়া আসা করার যে 16 ঘন্টা, তারা সেটাকেও ওখানে বিল করে দিচ্ছেন, এবং তার সাথে প্লেনের খরচ সবকিছু মিলে একটা বিশাল জিনিস থাকতো। এখন কিন্তু সেটা হচ্ছে না, বিকজ অফ দিস ওডিআর, অনলাইন ডিসপিউট রেজলিউশন। আমি আজকে বাংলাদেশে বসে যেটা করতে পারবো, সেটা আগে আমাকে সিঙ্গাপুরে যেয়ে করতে হতো। আমার আরবিট্রেটর, সে হি ক্যান বি ফ্রম ক্যানাডা, he can be from France, he can be from anywhere, but we can all have this. So this is the biggest benefit that we are getting.
And thanks to this, as you say, that this is probably the first registered organization, international organization, who is doing this in Bangladesh. I would say that this is a step towards whatever proper digitalization and proper help. And I'm very glad that they have asked me to come here and talk about them and all these things. Thank you. ধন্যবাদ স্যার। এবার মারগুপ স্যার আপনাকে অনুরোধ করব। তো এই অনেক ভাই যেটা বলছিল যে এখনকার এই অবস্থায় যে কোভিড সিচুয়েশনে আমরা we have recognized the need for basically virtual courts, online dispute resolutions, and everything to do virtually. এখন এই নিডটার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে কস্ট কাটিং একটা এলিমেন্ট আছে, আরেকটা হলো যে ফর ইউ টু বি ফ্যামিলিয়ার উইথ ইট, ইউ নিড টু বি ফ্যামিলিয়ার ইন ডুইং দিস। আপনাদের যে সেন্টার ফর ইন্টারন্যাশনাল অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, তারা যে লেকচার সিরিজ গুলো, যে ওয়েবিনার গুলো যেগুলো করছে, আমি আপনাদের আগের দুটো ওয়েবিনারও আমি হ্যাড দ্য অপরচুনিটি টু সি দোজ, অ্যাটেন্ড দোজ। ওইগুলোতে যেটা আমি দেখলাম যে দিস ইজ এক্সিলেন্ট, মানে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম পিপল ক্যান এই ওয়েবিনার গুলোতে ইনভলভড হয়ে, আমরা সবাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওয়েবিনার কিন্তু ফলো করছি। আপনাদের ওয়েবিনার সিরিজ গুলো ইজ ভেরি, আমার মনে হয় সময় উপযোগী এবং খুবই ভালো আপনারা ওয়েবিনার গুলো করছেন। এবং এই সেন্টারে you have a lot of things to do in the future as well. So kudos to you, kudos to the team যে এই জিনিসটা আপনারা অ্যারেঞ্জ করে এত সুন্দরভাবে আপনারা পরিচালনা করছেন, এবং I wish all the best to the center. থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য বিদেশি বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে একটি প্রাণবন্ত ও তথ্য সমৃদ্ধ আলোচনা অনুষ্ঠান সকলকে উপহার দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবারে বিদায়ের পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ।